যাক, সম্মানিত ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি প্রতিদিনের ন্যায় আজকে রাত 9টায় আমাদের সেই জুম মিটিং এ। তো আমরা প্রতিদিন রাত 9টায় আমাদের এই লিঙ্কে আমরা আমাদের কোম্পানির বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি জুম মিটিং এ। বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে থেকে আমাদের বেশ কিছু ভাইরা এবং বোনেরা এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেন। তো গতকালকের যে প্রোগ্রামটা ছিল সেটা আমাদের এই যাবৎকালের একটা সেরা প্রোগ্রাম ছিল। আমাকে অনেকেই ফোন করে বলছে যে গতকালকে আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের যে আলোচনাটা ছিল এটা একটা অসাধারণ আলোচনা ছিল, যেটা হরমোনের উপর এবং প্রোডাক্টের উপর। তো যারা এটা মিস করছেন, ইনশাল্লাহ আগামী কোনো একদিন ওনার এই প্রোগ্রামটা আপনারা করবেন। তো আমরা আমাদের প্রত্যেকদিন রাতে কোনোদিন মার্কেটিং প্ল্যান, কোনোদিন প্রোডাক্ট এবং কোনোদিন বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করে থাকি। তো আজকের যে ট্রেনিংটা, এটা টোটালি একটা ডিফারেন্স একটা আলোচনা। আমাদের আজকের আলোচনাটা হলো সুসম্পর্ক গড়ে তোলার শক্তি। আমরা কি করে মানুষের সাথে রিলেশন বিল্ড করতে পারি এবং একসাথে এগিয়ে যাওয়ার একটু গল্প আমরা কিভাবে তৈরি করতে পারি, এই বিষয়টা নিয়ে আলোচনা হবে। আমি বেশ কিছুদিন যাবত এই বিষয়টা নিয়ে ভাবতেছিলাম যে এরকম একটা ট্রেনিং আমাদের দরকার আছে। তো এই ট্রেনিং এর প্রত্যেকটা অক্ষর, প্রতিটা লেখা এই নতুন করে লেখা। আমার পুরাতন যে ল্যাপটপটা আছে এই ল্যাপটপের মধ্যে এই টাইপের একটা ট্রেনিং অনেক আগে থেকে রেডি করা ছিল, কিন্তু ওই ল্যাপটপটা ডিস্টার্ব হওয়ার কারণে ওই ট্রেনিং এর কিছুই আমি আর নিতে পারি নাই এখানে। তো এই ট্রেনিং এর প্রতিটা ছবি, প্রতিটা স্লাইড, প্রতিটা অক্ষর নতুন করে লেখা। গতকালকে এবং আজকে 2 দিন আমি সময় দিয়ে এই ট্রেনিংটা আপনাদের জন্য তৈরি করছি। তো ট্রেনিং শেষে আপনারা সবাই একটু মতামত দিবেন ট্রেনিংটা আপনাদের কেমন লেগেছে। যদি আপনাদের ভালো লাগে তাহলে মনে করব এই যে 2টা দিন আমি কষ্ট করলাম এটা সার্থক হয়েছে। এবং ট্রেনিং এর উপর আপনাদের কিছু পরামর্শ যদি থাকে আপনারা দিবেন। এবং নেক্সটে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা পার্ট 1। পার্ট 2 নিয়ে আমরা নেক্সটে আরেকদিন আলোচনা করব, নেক্সট উইকে কোনো এক সপ্তাহ, আগামী কোনো সপ্তাহের কোনো একদিনে আমরা এই আজকের আলোচনার দ্বিতীয় পার্ট নিয়ে কথা বলবো। কারণ এটা নিয়ে যখন আমি কাজ শুরু করলাম দেখলাম যে এটা একটা বিশাল জগৎ। এটা এক এক সেশনে কাজ হবে না, 2 3 4 সেশন পর্যন্ত আমার মনে হয় দরকার। তো যাই হোক, আজকে প্রথম পার্টে আমি চেষ্টা করব যতটুকু পারি ক্লিয়ার করার জন্য, এবং নেক্সট দ্বিতীয় পার্ট আমরা আগামী সপ্তাহে শুরু করব। তাহলে আমাদের আজকে আলোচনার মূল বিষয়বস্তু হলো সুসম্পর্ক গড়ে তোলার শক্তি। আজকের এই আলোচনায় আমরা কি কি জিনিস রাখছি, শুরুতে একটু হেডলাইন গুলো আপনাদেরকে একটু দেখাই। তাহলে সম্পর্ক গড়ার কৌশল যা বদলে দিবে আপনার জীবন ও ব্যবসা। আমি বিশ্বাস করি আজকের এই আলোচনাটা যদি আপনি কাজে লাগাইতে পারেন আপনার ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, পরিবার জীবনে, তাহলে বদলে দিবে আপনার জীবন এবং বিজনেস। আপনার জীবনটাই বদলে যাবে, আপনার ব্যবসা বদলে যাবে, আপনার দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন সব টোটালি বদলে যাবে যদি আপনি এটাকে কাজে লাগাইতে পারেন। এটা হলো আমার এই ট্রেনিং রেডি করতে গিয়ে আমার ফিলিংস। তো যাই হোক, আজকে ট্রেনিং সেশনে আপনি যা যা শিখবেন বা জানবেন। আজকে ট্রেনিং এর টপিকস গুলো কি? সুসম্পর্কের গুরুত্ব, কেন কেন ব্যক্তিগত ও পেশাগত জীবনে সম্পর্ক গুরুত্বপূর্ণ এটা নিয়ে আলোচনা হবে। কোন মানুষের সাথে সম্পর্ক গড়ব, পরিবার, বন্ধু, আত্মীয়, আপলাইন, প্রতিবেশী, এই বিষয়গুলো থাকবে। সম্পর্ক গড়ার 5টি সোনালী কৌশল, মন ছুঁয়ে যাওয়ার কৌশল, এগুলো নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। ভুল যেগুলো সম্পর্ক নষ্ট করে, মানে যেসব ভুল আমাদের সম্পর্ক নষ্ট করে, কোন কাজগুলো এড়িয়ে চলা উচিত, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। সম্পর্ক ধরে রাখার নিয়মিত কিছু অভ্যাস, কিভাবে আমরা একটা সম্পর্ক লাইফ টাইম, জীবন যতদিন সম্পর্ক থাকবে ততদিন এটা আমরা কিভাবে টিকিয়ে রাখবো, এটা নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং নেটওয়ার্কিং ও সুসম্পর্ক ব্যবসার প্রসারে কিভাবে কাজে লাগবে, এই বিষয়গুলো আলোচনা হবে। এবং রিয়েল লাইফ উদাহরণ এবং অনুশীলন, ছোট ছোট গল্প, এই সব জিনিসগুলো ইনশাল্লাহ আমাদের থাকবে আজকের আলোচনায়। আশা করি আলোচনা শেষ পর্যন্ত যদি থাকেন এই বিষয়গুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে ইনশাল্লাহ। তো যাই হোক, চলেন আমরা শুরুতেই আলোচনায় যাই। আপনি যাদের সাথে সময় কাটান তারাই কিন্তু আপনার ভবিষ্যৎ গঠন করে। সম্পর্ক মানেই সম্ভাবনার দরজা। তার মানে একটা রিলেশনশিপ হলো আগামী দিনের একটা সম্ভাবনার দরজা। যে দরজা, উইন্ডো ওপেন হয়ে গেলে আপনি এক নতুন সম্ভাবনাময় একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন।
তাহলে সম্পর্ক কি? আপনি যাদের সাথে সময় কাটান, আমরা প্রতিদিন যাদের সাথে সময় কাটাই তারাই কিন্তু আমাদের ভবিষ্যৎ গঠন করে। তো সম্পর্ক মানে সম্ভাবনার দরজা। আজকের এই সেশনে আমরা কেবল সম্পর্কের উপকারিতা জানবো না, বরং শিখব কিভাবে মানুষকে আপন করে তোলা যায়, সেই সম্পর্ক কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়, এবং কিভাবে এর মাধ্যমে আমাদের জীবন ও ব্যবসা আরো অর্থবহ হয়ে উঠতে পারে। তাহলে আমরা আজকে সেশন থেকে কি জানবো এখানে দেখা যাচ্ছে। তাহলে আজকের এই সেশন থেকে আমরা কেবল সম্পর্কের উপকারিতাই জানবো না, আমরা শিখবো কি মানুষকে আপন করে তোলা যায় কি করে, সেই সম্পর্ক কিভাবে দীর্ঘস্থায়ী করা যায়, একজনের সাথে রিলেশন হবে, এই সম্পর্কটা চিরস্থায়ী হবে কিভাবে হবে, এবং কিভাবে এর মাধ্যমে আমাদের জীবন এবং ব্যবসায় আরো অর্থবহ হয়ে উঠতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। যদিও আমাকে কেউ বলে দেয় না এই যে তুমি এই বিষয়ে কথা বলো, এটা আমি মনে মনে স্থির করলাম যে আমরা যারা এখানে ফেমাস গ্লোবালে কাজ করছি আমরা তো একটা পরিবার। তো আমাদের পরিবারের মধ্যে আমাদের যদি একটা ভালো রিলেশনশিপ না থাকে তাহলে আমরা অনেক দূর যেতে পারবো না। তো আমরা এই চিন্তা ভাবনা করে আমি কয়েকদিন যাবৎ ভাবতেছিলাম এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তারই ধারাবাহিকতায় রেডি করে আজকে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করছি। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আপনারা শত ব্যস্ততার মাঝেও এই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করছেন। তো শেষ পর্যন্ত থাকলে আমি অনেক বেশি খুশি হব ইনশাল্লাহ। আমি বিশ্বাস করি লাস্টের যে স্লাইড কয়েকটা আছে এগুলো আপনাদের আরো বেশি ভালো লাগবে। তো শুরুতে আসেন, যে সম্পর্কের মধ্যে নিয়ে আমরা আলোচনা করব, সবচেয়ে কোন জায়গাটাই সবার আগে আমাদের বেশি সুসম্পর্ক তৈরি করা দরকার, আমাদের কোন জায়গায় কাদের সাথে সবার আগে রিলেশন ঠিক রাখা দরকার, যদি আপনাকে প্রশ্ন করি, একটু চিন্তা করতে ভাবতে যদি বলি যে কার সাথে সবচেয়ে বেশি ভালো সম্পর্ক তৈরি করা দরকার, তো আমি যেটা চিন্তা করে দেখছি এটা হলো এটা, স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক। এটা আদৌ দরকার আছে কিনা? আপনারা অনেকে ভাবতে পারেন ভাই আমরা নেটওয়ার্ক ব্যবসা করতে আসছি, এই ব্যবসার ভিতরে আবার স্বামী স্ত্রী চলে আসলো কোত্থেকে? তো স্বামী স্ত্রীর মধ্যে একটু ভালো সম্পর্ক যদি থাকে দেখবেন আপনার ব্যবসাও কিন্তু সাফল্য আসবে। এখন এই স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক তৈরি করার জন্য আপনারা অনেকেই এই বিষয়ে অনেক ওস্তাদ এক্সপার্ট আছেন। আমি জাস্ট আমার চিন্তা ভাবনা ধ্যান ধারণা থেকে আমি কিছু পরামর্শ আপনাদেরকে দিতে পারি কি করলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা চমৎকার রিলেশনশিপ তৈরি হবে। তাহলে কি করতে হবে আসেন আমরা একটু দেখি। এখানে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক গড়ে তোলার জন্য কিছু গুরুত্বপূর্ণ কারণ ও অভ্যাস রয়েছে যা একটি সুখী ও সুস্থ দাম্পত্য জীবনের ভিত্তি হিসেবে কাজ করে। নিচে 10টি গুরুত্বপূর্ণ কারণ বিস্তারিতভাবে দেয়া হলো। তাহলে 10টা কারণ যেগুলো আপনাকে সুখী এবং দাম্পত্য জীবনে সুখ শান্তি আনয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, পারিবারিক জীবনে সুখে থাকার জন্য এমন 10টা উল্লেখযোগ্য কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব। 1 নাম্বার, পারস্পরিক সম্মান। হ্যাঁ, মিউচুয়াল রেসপেক্ট, অর্থাৎ একজন অন্যজনকে সম্মান করলে সম্পর্ক দৃঢ় হয়। তাহলে হাজব্যান্ড ওয়াইফ কি করা উচিত আমাদের? প্রত্যেকে একে অপরকে সম্মান করা, রেসপেক্ট করা। মত পার্থক্য হলো সম্মানের মাধ্যমে আলোচনা করে সমস্যা সহজে সমাধান করা। দেখা যায় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সাংসারিক জীবনে অনেক কিছু নিয়ে মত পার্থক্য হয়, মতের মিল হয় না। তো সেই জিনিসগুলো আমাদের কি করা উচিত? সম্মানের মাধ্যমে, মানে একে অপরকে রেসপেক্ট দেখিয়ে আলোচনা করে সমস্যা সহজে সমাধান হয়। অর্থাৎ আপনার কটূক্তি বা ছোট করা সম্পর্কের মধ্যে বিষ ছিটিয়ে দেয়। মানে আমরা অনেক সময় অপমান করি, একটু কথা বলি, একটু ছোট করি, হ্যাঁ কটূক্তি করি হাজব্যান্ড ওয়াইফকে, ওয়াইফ হাজব্যান্ডকে বিভিন্ন কথার ছলে। আর এগুলো কিন্তু সম্পর্কের মধ্যে বিষ ছিটিয়ে দেয়। আর এখান থেকেই কিন্তু এক সময় দেখা যায় এই দুইজনের ভিতরে বিরাট এক ফাটল সৃষ্টি হয়। তাহলে আমাদের 10টা যে উল্লেখযোগ্য টিপস আমি শেয়ার করতে চাচ্ছি, 1 নাম্বারটা হলো পারস্পরিক সম্মান। তাহলে এখানে মিউচুয়াল রেসপেক্ট, এটা হলো নাম্বার 1। আমরা আজকে থেকে এই জিনিসটা প্র্যাকটিস করার চেষ্টা করবো ইনশাল্লাহ। 2 নাম্বার হলো খোলামেলা যোগাযোগ। এটা কি? মন খুলে কথা বলা, নিজের অনুভূতি ও চাহিদা প্রকাশ করা জরুরি। সমস্যা জমিয়ে না রেখে আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা উচিত। শ্রবণের অভ্যাস গড়ে তুলতে হবে, শুধু বললেই হবে না, বুঝতেও হবে। আমরা মন খুলে অনেক সময় কথা বলি না, নিজের অনুভূতি বা চাহিদাগুলো নিজের মধ্যে রেখে দিয়ে অনেক সময় প্রকাশ করি না। এই জিনিসগুলো আমরা একে অপরকে ওপেনলি প্রকাশ করব। এই জিনিসটা তখনই হবে যখন ওই আগের স্লাইডে যখন আমরা যাব যে আমরা খোলামেলা কথা বলবো, সমস্যা জমিয়ে না রেখে। দেখা গেছে আমাদের কিছু সমস্যা আছে নিজেদের মধ্যে,
এই সমস্যাগুলোকে আমাদের করণীয় কি, আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা এবং শ্রবণের অভ্যাস গড়ে তোলা। আমরা দেখা যায় কথা বলতে দেই না মানুষকে, আমরা শুধু নিজেরাই বলতে চাই। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুখ দিছে একটা, কান দিছে দুইটা। বলছে তুমি যা শুনবা অর্ধেক বলবা। হ্যাঁ, এই কারণেই কান দুইটা, মানে আমরা ডাবল শুনবো, বলবো অর্ধেক। কিন্তু আমাদের হয়েছে কি, আমরা মানুষের কথা শুনতেই চাই না, আমরা শুধু বলতেই চাই, বলতেই চাই। তো যাই হোক, আমরা এখন থেকে ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে আমরা শ্রবণের অভ্যাসটা গড়ে তুলবো, আমরা একে অপরের কথা শুনবো। ইনশাল্লাহ দেখবেন যে একটা দারুণ দাম্পত্য জীবনে একটা সুখী সংসার আপনার তৈরি হবে। এবার আসেন বিশ্বাস, ট্রাস্ট। 3 নাম্বারটা হলো বিশ্বাস। সম্পর্কের ভিত হচ্ছে বিশ্বাস। একবার বিশ্বাস ভাঙলে তা আবার ফিরিয়ে আনা কিন্তু কঠিন। সন্দেহ নয়, বিশ্বাসের জায়গা তৈরি করতে হয় সময় দিয়ে, আচরণ দিয়ে। আপনার আচরণ, অ্যাটিটিউড, চালচলন, এগুলোর মাধ্যমে আপনার একে অপরের প্রতি বিশ্বাসের জায়গাটা ভিত হবে মজবুত, ভিত মজবুত হবে। সন্দেহ নয়, যদি সন্দেহের বীজ বপন করেন তাহলে আগামী দিনে মনে করতে হবে যে আপনার সংসারে অশান্তির একটা বিশাল ছায়া কিন্তু চলে আসবে। তাহলে আমরা এখন থেকে একে অপরকে সন্দেহ না করে আমরা বিশ্বাসের জায়গাটা আমরা তৈরি করব আমাদের আচরণের মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে। একবার যদি বিশ্বাস ভাঙে তাহলে কিন্তু এটা ফিরিয়ে আনা কিন্তু খুব কঠিন, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং সম্পর্কের ভিত হলো বিশ্বাস, ট্রাস্ট। তাহলে এটা হলো 3 নাম্বার বিষয়, আমরা এই জিনিসটা একটু মাথায় রাখবো। 4 নাম্বার হলো সময় দেওয়া, কোয়ালিটি টাইম। একে অপরের জন্য সময় না দিলে সম্পর্ক কিন্তু দুর্বল হয়ে পড়ে। প্রতিদিন কিছু সময় একসাথে কাটানো, কথা বলা বা একসাথে কিছু করা সম্পর্ক মজবুত করে। মোবাইল বা টিভি নয়, মনোযোগপূর্ণ সময় প্রয়োজন। খুবই ইম্পর্টেন্ট। আমরা কিন্তু এই জিনিসটা করি না, আমরা সারাদিন বাইরে বাইরে ঘুরি, বাসায় এসেও আমরা মোবাইল টিভি নিয়ে ব্যস্ত হয়ে যাই। তাহলে আমাদের এই জিনিসগুলো করা যাবে না। আমাদেরকে যে কাজটা করতে হবে, একে অপরের জন্য সময় দিতে হবে, মাঝে মাঝে একটু ঘুরতে যেতে হবে, প্রতিদিন কিছু সময় একসাথে কাটানো, কথা বলা, একসাথে কিছু করা। যেমন রান্না করছে আপনিও গিয়ে একটু হেল্প করলেন। এই এই জিনিসগুলো করা। এবং মোবাইল বা টিভি নয়, আপনি বাসায় আসলেন একা একা বসে বসে টিভি দেখছেন, বা আপনি সারাদিন কাজ শেষ করে আসলেন, আপনার ওয়াইফ টিভি দেখতেছে, সিরিয়াল দেখতেছে, আপনি বাসায় আসলেন, কোনো গুরুত্ব নাই। এই জিনিসটা করা যাবে না, মনোযোগপূর্ণ সময় প্রয়োজন। আমি বিশ্লেষণে গেলাম না যেহেতু অনেক স্লাইড, এই জন্য এগুলো আপনারা একটু বুঝে নেবেন। তাইলে আমাদের এই 4 নাম্বারটা হলো কোয়ালিটি টাইম ফ্যামিলিকে দিতে হবে, তাহলে আপনার চমৎকার রিলেশনশিপ তৈরি হবে। 5 নাম্বার হলো সহানুভূতি ও সহমর্মিতা। একে অপরের কষ্ট বা অনুভূতি বোঝার চেষ্টা করা। একে অপরের কষ্ট বোঝা, অনুভূতি বোঝা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কষ্টে পাশে দাঁড়ানো এবং খুশিতে ভাগ নেওয়া, এই মানসিকতা, মানসিক সংযোগ খুব জরুরি। আমি তোমার জায়গায় থাকলে কি করতাম, এমন চিন্তা সম্পর্ক গাঢ় করে, যে আমি তোমার জায়গায় থাকলে আমি কি করতাম। তো এই সহানুভূতি ও সহমর্মিতা, এটা একটা বিশাল জিনিস। একে অপরের কষ্ট অনুভব করা, বোঝার চেষ্টা করা, এই জিনিসটা মানে অন্যরকম একটা জিনিস। এই জিনিসগুলো আমাদেরকে ডেভেলপ করতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে, আমি হেডলাইনটা আপনারা শুধু মনে রাখেন, যে একে অপরের প্রতি সহানুভূতি এবং সহমর্মিতা থাকতে হবে। তাহলে আপনি সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে আপনি অনেক বেশি হ্যাপি থাকতে পারবেন। ক্ষমা করার মানসিকতা, এটা আরেকটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। একে অপরকে ক্ষমা করা। ভুল হইতেই পারে, ভুল করা মানুষের স্বভাব, তাই ভুল হলে ক্ষমা করতে জানতে হবে। ক্ষমাই হলো মহত্বের লক্ষণ, আমাদের ক্ষমা করার এই জিনিসটা আমাদেরকে শিখতে হবে। একে অপরের ভুল ক্ষমা করে নতুনভাবে শুরু করা সম্পর্ক রক্ষা করে। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। বারবার পুরনো কথা না টেনে এনে সামনে এগিয়ে যাওয়া উচিত। আমরা অনেক সময় কেউ একটা হয়তো কিছু করছে, আমরা বারবার ঘুরে ঘুরে কিন্তু বিভিন্ন সময় খোঁচা দিয়ে খালি ওনার ওই পুরানো কথাটাই আমরা যদি মানে বলতে থাকি, পুরানো কথাটাই মনে করাই দিতে থাকি, তাহলে কিন্তু আপনার দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হবে এবং এক সময় আপনার জীবনটা, ওই যে গ্রাম্য ভাষায় বলে আমার জীবন পুরো তেজপাতা হয়ে গেছে, তো এরকম তেজপাতা কিন্তু আপনার জীবন হয়ে যাবে। তাহলে আমরা এই পুরানো কথাগুলো টেনে তুলবো না। আমাদের যদি একজন ভুল করে আমরা আরেকজন ক্ষমা করে দিব, এবং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কথাবার্তার মাধ্যমে আমরা আবার আগে যা সম্পর্ক ছিল এখন সম্পর্কটাকে আরো গভীর করে আমরা ইনশাল্লাহ আগামী দিনগুলোতে চলবো। ঠিক আছে, ইনশাল্লাহ। একে অপরকে উৎসাহ দেওয়া, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা একে অপরকে যে কোনো কাজে উৎসাহ দেওয়া। স্বামী স্ত্রী যদি একে অপরকে জীবনের লক্ষ্য পূরণে সমর্থন করে তাহলে আত্মবিশ্বাস বেড়ে যায়। অর্থাৎ আপনি যে কাজটা করছেন এই কাজে যদি আপনার ওয়াইফ যদি আপনাকে একটু হেল্প করে, সাপোর্ট করে, অর্থাৎ অথবা আপনার ওয়াইফ একটা কাজ করছে সেখানে আপনি যদি ওকে একটু সাপোর্ট করেন, উৎসাহ দেন,
তাহলে কিন্তু দেখা যাবে কি আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে এবং জীবনের লক্ষ্য পূরণে আপনার জন্য সহজ হয়ে যাবে। ছোট ছোট সাফল্য, প্রশংসা, উৎসাহ দান সম্পর্কে উষ্ণতা বাড়ায়। ছোট ছোট সাফল্য, ছোট ছোট কাজের মধ্যেও আপনি কিন্তু একটু উৎসাহ দিতে পারেন। আমি শুধু হাজব্যান্ডদেরকে বলতেছি এমন না, ওয়াইফদেরকেও বলতেছি। দুইজনেই একে অপরকে আমরা ছোট ছোট কাজে আমরা যদি তাদেরকে একটু উৎসাহ যোগাই, আমরা যদি তাদেরকে একটু প্রশংসা করি, তখন কিন্তু আমাদের সম্পর্কের ভিতটা আরো উষ্ণ হয়। একজনের উন্নতিতে আরেকজনের গর্ববোধ করলে ভালোবাসা বেড়ে যায়। একজনের ভালো ডেভেলপমেন্ট, একজনের ভালো কিছুতে আমরা আরেকজন যেন গর্ববোধ করি। তার মানে আমার যে পার্টনার আছে, তার একটা উন্নতিতে, তার একটা ডেভেলপমেন্ট মনে করতে হবে এটা আমারই ডেভেলপমেন্ট, তার একটা গর্বের কাজ মানে এটা আমারই গর্বের কাজ, সেই কাজটা যেন আমিই করছি, এই অ্যাচিভমেন্টটা যেন আমার। এই ফিলটা আমাদের একে অপরকে যদি আমরা, এই ফিলটা যদি আমরা ফিল করতে পারি, তাহলে ইনশাল্লাহ একে অপরের প্রতি উৎসাহ দেওয়া হবে এবং আমরা আগামী দিনে অনেক ভালো থাকতে পারবো। 8 নাম্বার হলো দায়িত্ব ভাগ করে নেওয়া। খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সংসারের দায়িত্ব একপাক্ষিক না হয়ে দুজনের মধ্যে ভাগ হওয়া উচিত। একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা ও সহায়তা সম্পর্ক সুস্থ রাখে। এবং সন্তান লালন পালন, আর্থিক দায়িত্ব সবকিছুতেই সমতা দরকার। মানে সবকিছুতেই যদি আমরা একে অপরের দায়িত্ব কিছুটা ভাগ করে নিতে পারি, তাহলেও কিন্তু এই সংসারটা সুখের সংসার হয়। তারপর 9 নাম্বার হলো রোমান্স এবং আন্তরিকতা। শুধু দৈনন্দিন জীবন নয়, ভালোবাসা প্রকাশের চর্চাও কিন্তু দরকার। ছোট উপহার, ভালোবাসার কথা, একসাথে বাইরে খাওয়া খাওয়া ইত্যাদি সম্পর্ককে সতেজ করে। শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা সম্পর্ককে শক্তিশালী করে। তাহলে মাঝে মাঝে আমরা কি করতে পারি, একটু ছোটখাটো উপহার গিফট দিতে পারি, মাঝে মাঝে একটু একবেলা বাইরে, যে চলো আজকে রাতে রান্না হবে না, আমরা একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি। এগুলোর মাধ্যমে কিন্তু আপনার রিলেশনটা বিল্ড হয়। তো এই জিনিসগুলো যদি আমরা করি, দেখা যাবে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ইনশাল্লাহ চমৎকার একটা রিলেশন বিল্ড হবে। এবার আসেন ধৈর্য, ইতিবাচক মানসিকতা, এটা হলো 10 নাম্বার, সর্বশেষ। তাহলে স্বামী স্ত্রীর মধ্যে ভালো রিলেশনশিপ বা ভালো রিলেশন তৈরি করার জন্য 10 নাম্বারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা। ঠিক আছে? তার মানে প্রতিটি সম্পর্কেরই উত্থান পতন থাকে, তাই ধৈর্য ধরতে হয়। নেতিবাচক মন্তব্য, ভাইয়া মিটিং এ আছি তো, ঢুকেন। আপনাদের ওই যে রংপুর থেকে বাবু ভাই ফোন করতেছে, একটু দেখেন তো কি হয়েছে। আচ্ছা, প্রতিটি সম্পর্কে উত্থান পতন থাকে, তাই ধৈর্য ধরতে হয়। নেতিবাচক মন্তব্য নয়, ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখতে হবে। সমস্যাকে সুযোগ হিসেবে দেখলে সম্পর্ক আরো গভীর হয়। অর্থাৎ প্রতিটি সম্পর্কেই কিন্তু উত্থান পতন থাকে, তাই ধৈর্য ধারণ করতে হবে। আমাদের মধ্যে অনেক প্রবলেম হবে, অনেক কিছুই হবে। হ্যাঁ, আমাদের কি করতে হবে, ওই টাইমটাতে আমাদের একটু ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে আমাদের একটু চুপ থাকার অভ্যাস প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, একজন একটু রাগ করছে, আমরা আরেকজন একটু চুপ থাকি, তখন আমরা তর্ক না করি। এই তর্ক তর্ক করা, একজন আরেকজনের সাথে তর্ক করাও কিন্তু একটা সম্পর্ক নষ্ট করার মূল কারণ, ঠিক কিনা? তাহলে আমরা তর্ক না করি। দেখা গেছে হাজবেন্ড একটু রাগ করছে, আপনি একটু চুপ থাকেন ওয়াইফ হিসেবে, কিছুক্ষণ পরে দেখবেন রাগ ভেঙে যাবে। অথবা ওয়াইফ একটু রাগ করছে, আপনি একটু চুপ থাকেন, আপনি ওনার সাথে তর্ক না করেন, কারণ তর্ক করলে এটা আস্তে 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 বড় হতে থাকবে এবং এটার ফল কিন্তু, রেজাল্টটা কিন্তু ভালো হবে না। তো ধৈর্য ধারণ আমাদেরকে করতে হবে ইনশাল্লাহ। তো আমি এই 10টা কারণ আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশন বিল্ডিং এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কাছে আরো ভালো ভালো সিস্টেম পদ্ধতি হয়তো নিশ্চয়ই আপনাদের জানা আছে। তো এগুলো আমাদেরকে জানাবেন, যদি ভবিষ্যতে কোনো কিছু অ্যাড করতে হয়, ইনশাল্লাহ নেক্সট ট্রেনিং এ আমি হয়তো কিছু অ্যাড করে দিব। তো এই হলো বিষয় আর কি। তো আমরা ইনশাল্লাহ এই জিনিসগুলো মেনে থাকবো। এবার উপসংহারে কিছু কথা বলতে চাই। একটি সুখী দাম্পত্য সম্পর্ক গড়ে তোলার জন্য দুজনকেই দায়িত্ব নিতে হয়, সময় দিতে হয়, ভালোবাসা প্রকাশ করতে হয়। এটা একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিন একটু একটু করে গড়ে তোলা যায় সুন্দর সম্পর্ক। তাহলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে চমৎকার রিলেশনশিপ তৈরি করার জন্য উপসংহারের যে কথাগুলো আছে, একটি সুখী দাম্পত্য সম্পর্ক গড়ে তোলার জন্য দুজনকেই দায়িত্ব নিতে হয়। তার মানে শুধু এক পক্ষের হবে না, কিন্তু দুই পক্ষ থেকে দায়িত্ব নিতে হবে, সময় দিতে হবে একে অপরকে এবং ভালোবাসা প্রকাশ করতে হয়। এটা একটি চলমান প্রক্রিয়া। মানে আপনি আজকে ভালোবাসা একবার ফাটাই ফেললেন, পরের দিন থেকে আর খবর নাই, এটা কিন্তু হবে না। তার মানে এটা চলমান, এটা কন্টিনিউ প্রসেসিং এ চলতেই থাকবে। তাহলে প্রতিদিন একটু একটু করে গড়ে তোলা যায় একটা সুন্দর সম্পর্ক। ইনশাল্লাহ আমরা এই জিনিসগুলো মেনে চলবো। এবার আসেন একদম সর্বশেষ যে কিছু কথা, মানে ভালোবাসা মানে পরিপূর্ণতা নয়, বরং অসম্পূর্ণতার মাঝেও একজন আরেকজনকে পূর্ণ করে তোলা। তাহলে ভালোবাসা মানে কি? পরিপূর্ণতা নয়। আমরা এই যে বললাম একে অপরকে ভালোবাসবো,
তো ভালোবাসা মানে পরিপূর্ণতা নয়, কিন্তু বরং অসম্পূর্ণতার মাঝেও একজন আরেকজনকে পূর্ণ করে তোলা। এটা স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে দুটি আত্মার চিরন্তন বন্ধন, যেখানে শ্রদ্ধা, ধৈর্য আর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কি বলছে? দুটি আত্মার চিরন্তন বন্ধন, এবং যেখানে শ্রদ্ধা থাকবে, ধৈর্য থাকবে, বিশ্বাস থাকবে, এবং এই তিনটে হলো সবচেয়ে বড় শক্তি। এই জিনিসগুলো আমাদেরকে একটু মেনে চলতে হবে। একসাথে হাঁটার মাঝে আছে সম্পর্কে সৌন্দর্য, হাত ধরা, পাশে থাকা, আর বোঝার নামই হলো ভালোবাসা। তাহলে এই যে এক পেজে, সর্বশেষ পেজে আমি আপনাদের জন্য কিছু ইনফরমেশন দিলাম, এই জিনিসগুলো আমরা চেষ্টা করবো একসাথে মেনে চলার জন্য। একসাথে হাঁটার মাঝে আছে সম্পর্কে সৌন্দর্য, হাত ধরা, পাশে থাকা, আর বোঝার নামেই ভালোবাসা। তো এই হলো আমার হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বিল্ড করার জন্য কিছু ইনফরমেশন। তো আশা করি আপনাদের ভালো লাগছে। চলেন আমরা নেক্সট বিষয়টা নিয়ে একটু কথা বলি। নেক্সট হলো বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক আমরা কিভাবে তৈরি করব। আমি মনে করছি যে আমাদের সবার আগে আমাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা ভালো রিলেশন তৈরি করতে হবে। এই জন্য এটাকে আমি 1 নম্বর পজিশনে নিয়ে আসলাম। 2 নম্বর, এরপরে আমরা যেহেতু বাইরে কাজ করি, আমাদের কিছু ফ্রেন্ড সার্কেল আছে, বন্ধু বান্ধব আছে, তাদের সাথে কি করে আমি রিলেশন বিল্ড করতে পারি। তো এটা আপনাদের অনেকেরই হয়তো আমি যা বলবো তার চেয়ে আরো ভালো কিছু জানা আছে। আমার মাথায় যেগুলো আসছে এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তো চলেন, আমি আমার মাথায় কি আসছে যে বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক কিভাবে তৈরি করা যায়। এখানে বলা হচ্ছে যে বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এবং ধরে রাখা একটি শিল্প। বুঝছেন কিনা? আপনার বন্ধুদের সাথে আপনার একটা সম্পর্ক তৈরি করাকে বলা হচ্ছে একটা শিল্প। এতে ভালোবাসা, সম্মান, বিশ্বাস এবং সময়ের বিনিয়োগ জরুরি। তাহলে আপনি এই শিল্পটাকে যদি ডেভেলপমেন্টে নিতে চান, মানে আপনার বন্ধু বান্ধবের সাথে ভালো সম্পর্ক যে শিল্প বলা হচ্ছে, এই শিল্পকে যদি আপনি শিল্প বিপ্লবের রূপ নিতে চান, তাহলে আপনাকে ওই শিল্পের মধ্যে থাকতে হবে ভালোবাসা, সম্মান এবং বিশ্বাস, এবং সময়ের বিনিয়োগ, সময় দিতে হবে। নিচে কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হলো যা আপনাকে বন্ধু বান্ধবের সাথে দৃঢ় সম্পর্ক গড়তে সাহায্য করবে। তাহলে আমি কিছু টিপস আপনাদেরকে শেয়ার করতে পারি, যেগুলো আপনার বন্ধু বান্ধবের সাথে একটা রিলেশন তৈরি করতে সহযোগিতা করবে। 1 নাম্বার, আসল মনোযোগ ও শ্রদ্ধা দেওয়া। অর্থাৎ কথা বলার সময় মনোযোগ সহকারে শোনা। আপনার ওই বন্ধু, ঘনিষ্ঠ ফ্রেন্ড বা আপনার যে বন্ধু, তার সাথে যখন কথা বলবেন মনোযোগ সহকারে তার কথাটা শোনা 1 নাম্বার কাজ। 2 নাম্বার, তাদের মতামতকে সম্মান দেওয়া। যদি তুমি একমত নাও হও, অর্থাৎ আপনি তার মতামতটাকে সম্মান দিবেন যদি ওর মতটা আপনার পছন্দ না হয়, ঠিক আছে? তো তখনও আপনি কিন্তু তাকে সম্মান দিবেন, কখনোই অসম্মান করবেন না। ছোট ছোট জিনিস মনে রাখা, যেমন জন্মদিন এবং গুরুত্বপূর্ণ ঘটনা, এই জিনিসগুলো আপনি তার মনে রাখতে পারেন। আপনি তার জন্মদিনটা আপনার ডায়েরিতে নোট করতে পারেন, আপনি ওই দিন একটু উইশ করতে পারেন, ঠিক আছে? এই জিনিসটা আপনার কি করবে, আপনার ওই যে বন্ধুদের মধ্যে একটা চমৎকার রিলেশনশিপ বা শিল্প যেটাকে বলা হচ্ছে, এই শিল্পের বিপ্লব হবে যদি আপনি এই জিনিসগুলো ফলো করেন। তাহলে 1 নাম্বার হলো যে আপনার বন্ধুদের সাথে রিলেশন বিল্ড করার জন্য আপনি তাকে সম্মান, শ্রদ্ধা করতে হবে। হ্যাঁ, এবং তাকে তার কথা মনোযোগ দিয়ে শুনতে হবে, ছোট ছোট জিনিস মনে রাখা, যেমন তার জন্মদিন, গুরুত্বপূর্ণ দিবস, এগুলো। 2 নাম্বার হলো বিশ্বাস গড়ে তোলা। অর্থাৎ গোপন কথা গোপন রাখা। কোনো একজন বন্ধুর একটা গোপন বিষয় আপনি জানেন, আপনার গলায় ছুরি ঢুকে দিবে, আপনাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাবে, কিন্তু ওই কথা গোপনই থাকবে, এই কথা কখনো আরেকজন জানবে না। এইভাবে আপনার বিশ্বাস তৈরি করতে হবে। কথা দিলে তা রাখা। আপনার বন্ধুকে কোনো একটা কথা দিছেন, ওই কথাটা রাখার জন্য আপনার জীবন দিয়ে চেষ্টা করতে হবে। পেছনের সমালোচনা না করা। বিশ্বাস তৈরি হয় ধাপে ধাপে, নষ্ট হয় কিন্তু একেবারেই। খুব ইম্পর্টেন্ট কথা ভাইয়া। বিশ্বাস তৈরি হয় ধাপে ধাপে, একদিনে একজন আরেকজনকে বিশ্বাস করে না। ধাপে ধাপে বিশ্বাস তৈরি হয়, কিন্তু নষ্ট হয় কিন্তু একবারে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা কি করব, বন্ধুদের সাথে রিলেশন বিল্ড করার জন্য আমরা এই জিনিসগুলো মেনে চলবো। 2 নাম্বার যেটা হলো বিশ্বাস গড়ে তোলা, গোপন কথা গোপন রাখবো, কথা দিলে তা রাখবো, পেছনের সমালোচনা আমরা করব না। এই জিনিসগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। 3 নাম্বার, সহানুভূতি ও সহমর্মিতা দেখানো। অর্থাৎ বন্ধুর কষ্টে পাশে দাঁড়ানো, খুশির সময় ভাগ করে নেওয়া। তুমি ঠিক কেমন অনুভব করছো, এই প্রশ্নটি অনেক শক্তিশালী হতে পারে, ঠিক আছে? এইভাবে করে আমরা তার অনুভূতি জানবো, সহমর্মিতা প্রকাশ করব। আপনার কোনো একটা খুশির বিষয়ে আপনি এই খুশিটা তার সাথে আপনি শেয়ার করবেন, ভাগ করবেন। আপনার বাসায় একটা প্রোগ্রাম হচ্ছে,
তাকে আপনি ইনভাইট করতে পারেন। আবার সে অসুস্থ হয়েছে, হসপিটালে তাকে দেখতে যেতে পারেন। যে কোনো একটা কষ্ট মানে দুঃসময়ে তার পাশে আপনি দাঁড়াবেন, এই জিনিসটাকেই বলা হচ্ছে সহানুভূতি এবং সহমর্মিতা। আনন্দ এবং হাসির মুহূর্ত ভাগ করা, একসাথে সময় কাটানো, ঘুরতে যাওয়া, আড্ডা দেওয়া, মজার ঘটনা, পুরনো স্মৃতি মনে করানো। আপনি যদি স্কুল কলেজের বন্ধু বান্ধব হয়, মাঝে মাঝে আড্ডায় স্কুলের কিছু স্মৃতি, কলেজের কিছু স্মৃতি নিয়ে গল্প করতে পারেন, আড্ডা দিতে পারেন, মাঝে মাঝে একটু ঘুরতে যেতে পারেন। তখন আপনার রিলেশন আরো মজবুত হবে। এবং যোগাযোগ নিয়মিত রাখা, ব্যস্ততা থাকলেও মাঝে মাঝে মেসেজ করা, কল দেওয়া, শুধু প্রয়োজনে না, খোঁজ নেওয়ার জন্য কিন্তু যোগাযোগ করো। অর্থাৎ দেখেন তো, একটু সর্বশেষ চিন্তা করেন, আপনার স্কুল জীবনে, কলেজ জীবনে এমন কিছু বন্ধু ছিল যে বন্ধুকে ছাড়া একটা দিনও আপনার চলতো না। ঘুম থেকে উঠেই তার কাছে কলেজে গিয়ে একসাথে আড্ডা দিতেন। সর্বশেষ এই বন্ধুর সাথে আপনার সর্বশেষ কবে কথা হয়েছে একটু চিন্তা করে দেখেন তো। কয়েক বছরও কিন্তু তার সাথে আর কথা হচ্ছে না। তাহলে আমাদের সম্পর্ক থাকবে কিভাবে? তাহলে আমাদেরকে এখন থেকে যেই কাজটা করতে হবে, কোনো কাজ নাই, কোনো প্রয়োজন নাই, এমনি তাকে একটু ফোন দেবেন যে দোস্ত মনে পড়ছে তোমার কথা, কেমন আছো, বাচ্চারা কেমন আছে, বউ কেমন আছে, বাসায় আইসো, বেড়াইতে আইসো। এইভাবে যদি আপনি তার সাথে কথা বলেন, দেখবেন যে আপনার সাথে আবার চমৎকার রিলেশন তৈরি হয়ে যাবে। তাহলে এই যোগাযোগটা আমরা নিয়মিত রাখার জন্য আমরা ইনশাল্লাহ চেষ্টা করব, তাহলে আমাদের বন্ধুদের সাথে একটা দারুণ রিলেশন তৈরি হবে। এরপরে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয়, সেটা হলো ছোট ছোট সারপ্রাইজ এবং কৃতজ্ঞতা প্রকাশ করা বন্ধুদেরকে। ছোট উপহার, হ্যান্ডমেড কিছু কিংবা একান্ত আন্তরিক মেসেজ, এগুলো অনেক বড় সম্পর্ক তৈরি করে। মাঝে মাঝে তুই অনেক স্পেশাল বা তোর জন্য আমি কৃতজ্ঞ বললেও কিন্তু ওরা অনেক বেশি খুশি হয়। এই জিনিসগুলো আমরা একটু রাখবো। আমরা কথার মাধ্যমেও একটা লোককে কিন্তু খুশি করতে পারি। ঈর্ষা, প্রতিযোগিতা বা অহংকার পরিহার করা। আমরা বন্ধু যদি কিছু অর্জন করে খুশি হও, তুলনা নয়। অনেক সময় দেখা যায় বন্ধু ভালো করছে, আমরা ঈর্ষান্বিত হয়ে যাচ্ছি। বন্ধু একটা গাড়ি কিনছে, আপনি চলতে শেষ, শালা ও তো ভালো ছাত্রও ছিল না, সেইটা করে ফেলাইছে, আমি কিছুই করতে পারলাম না। এই জিনিস না, বন্ধুর সফলতায় আপনি খুশি হন, ঈর্ষান্বিত হয়েন না। প্রতিযোগিতায় জায়গায় সহযোগিতা, তার মানে আমরা প্রতিযোগিতার জায়গায় আমরা সহযোগিতা করব। এই জিনিসগুলো আপনার বন্ধুদের সাথে রিলেশন বিল্ড করবে। এবার খোলামেলা কথা বলা। 8 নাম্বার হলো, যদি ভুল বোঝাবুঝি হয় সেটা মনে না রেখে খোলামেলা আলোচনা করা। অনেক সময় বন্ধুদের সাথে দেখা যায় বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মত পার্থক্য তৈরি হয়। ঠিক আছে, যখন মত পার্থক্য তৈরি হবে, আপনি মনের ভিতরে এটা রেখে দিলে হবে না। আপনি কি করবেন, তার সাথে খোলামেলা আলোচনার মাধ্যমে তা এই ভুল বোঝাবুঝিটার অবসান করে ফেলবেন। ঝগড়া বা মনোমালিন্য হলে আগে থেকেই ক্ষমা চাওয়ার মানসিকতা রাখা। আমরা অনেক সময় বন্ধুদের সাথে একটু ঝগড়া হয়েছে, রাগ হয়েছে, তর্ক হয়েছে, আমরা কি করি, ওর সাথে আর নিজের থেকে আর কথা বলি না। না, আপনি ওর আগে, সবার আগে আপনি গিয়ে কথাটা বলেন, আপনি গিয়ে কথাটা বলেন। ঠিক আছে, আজকে আমি এবং আমার ওয়াইফ আসতেছিলাম, তো আমার বাসার এই পাশে দেখলাম একটা রিক্সা উল্টা দিকে যাচ্ছে। তো এক মোটরসাইকেল থেকে এক লোক ওই রিক্সাটাকে দাঁড়া করায় এমন এক গালি দিল তার মাকে নিয়ে। তো ওই রিক্সার মুরব্বিটা থতবত খেয়ে গেল একদম। তো আমি আমার ওয়াইফকে বললাম যে এই এই যে মোটরসাইকেলের এই লোক, এই এই গালিটা তো না দিলেও পারতো। সে যদি চুপ করে চলে আসতো, এই 30 সেকেন্ডে সে মোটরসাইকেল নিয়ে অনেক দূরে চলে যাইতো, রিক্সার ড্রাইভারটা ওইদিকে চলে যাইতো। কিন্তু এই যে সে গালিটা দিল, এই যে বুড়ার মনে কষ্ট দিল রিক্সার ড্রাইভার, সে আর জীবনে কিয়ামত পর্যন্ত ওই রিক্সার ড্রাইভারের কাছে ক্ষমা চাওয়ার সুযোগ পাবে বলেন? রিক্সার ড্রাইভারটারে কি সে আর পাবে? কিন্তু রিক্সার ড্রাইভারটা তো কখনো কল্পনাও করে নাই যে সে রিক্সা নিয়ে যাচ্ছে আর একটা লোক তাকে এইভাবে ধমক দিয়ে গালি মারলো। তো এইভাবে কিন্তু আমরা অনেক সময় মানুষের মনে এই, মানে আমরা কষ্ট দিয়ে থাকি। তো আমার কথা হলো, আপনার বন্ধুদের সাথে যদি কোনো কারণে মনোমালিন্য হয়, তো আমরা কি করবো, নিজের থেকেই ক্ষমা চাইবো যে বন্ধু ভুল হয়ে গেছে, সরি। আমরা কথা বলবো, কথার মাধ্যমে প্রবলেম সলভ করব। এবং আসেন, ভিন্ন মতকে গ্রহণ করা। অর্থাৎ সব বন্ধুর চিন্তা ভাবনা, পছন্দ অপছন্দ একরকম হবে না, এটাই কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, ভিন্নতাকে সম্মান করব আমরা। তার তাতে আমাদের সম্পর্ক আরো দৃঢ় হবে। অর্থাৎ সে একটা ভিন্ন মত দিল, মনে করেন আপনারা বন্ধুরা এক জায়গায় পিকনিকে যাবেন। আপনি ভাবছেন, আপনি মনে করেন যে শ্রীমঙ্গলে যাবেন চা বাগান দেখতে। তো সে বললো না, আমরা এখানে না গিয়ে কুয়াকাটা যাব। এখন সে কুয়াকাটার কথা কেন বললো, আপনি মনে মনে ক্ষেপে গেলেন, হ্যাঁ আমি বলছি শ্রীমঙ্গল, হে কই কুয়াকাটা। না, এইভাবে না, আপনি তার ভিন্ন মতকে সম্মান দেন। আপনি বুঝলেন যে হ্যাঁ দোস্ত, তুমি ঠিকই বলছো, কুয়াকাটা হলে ভালোই হয়, তবে শ্রীমঙ্গল যদি হয় তাহলে এই এই দিকগুলো দিয়ে একটু পজিটিভ সাইড আছে। তার মানে আপনি এটার পজিটিভ সাইডগুলো তুলে দিয়ে আপনি আপনার মতটাকে তার মধ্যে এস্টাবলিশড করেন। কিন্তু সে যেটা বলছে আপনি ওটাকে
একদম ডিনাই করে ধমক দিয়ে যে এটা একটা কথা হলো, কুয়াকাটায় মানুষ যায় নাকি, হ্যাঁ, এইভাবে আপনি যদি একটা তাকে ছোট করেন, এটা কিন্তু হবে না। তাহলে ভিন্ন মতকে আমরা গ্রহণ করতে শিখবো। এবার আসেন বন্ধুত্বে বিনিয়োগ করা। সময় দাও, হ্যাঁ, আগ্রহ দেখাও, সাপোর্ট করো বিভিন্ন বিষয়ে। বন্ধুত্বের কোনো স্বার্থের জায়গা নয়, এটা ভালোবাসার জায়গা। তার মানে এই জিনিসগুলো মনে রাখতে হবে। তাহলে 10 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, বন্ধুত্বে বিনিয়োগ করা। অর্থাৎ বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য কিছু বিনিয়োগ। বিনিয়োগগুলো কি? 1 নম্বর হলো সময় বিনিয়োগ, 2 নম্বর হলো আগ্রহ বিনিয়োগ, আপনি ওর কথা শুনতেছেন, ওর বিষয়ে আগ্রহ দেখাচ্ছেন, এটাও একটা বিনিয়োগ। বিভিন্ন সময় তাকে বিভিন্ন বিষয়ে সাপোর্ট দেওয়া, এটাও এক ধরনের বিনিয়োগ। তাহলে আমরা এই বন্ধুত্ব অটুট রাখার জন্য, বন্ধুদের সাথে চিরস্থায়ী রিলেশন বিল্ড করার জন্য আমি 10টা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে। ফাইনালি মূল কথা যেটা, সর্বশেষ প্রত্যেকটা বিষয়ের উপর সর্বশেষ এক নজরে কিছু বিষয় আছে আপনাদের জন্য, প্রত্যেকটা বিষয় মানে সাবজেক্টেরই। যেমন বন্ধুত্বের ব্যাপারে আমি লাস্ট একটা স্লাইডে কিছু জিনিস দেখাচ্ছি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। 1 নম্বর হলো, বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেখানে হৃদয় কথা বলে, সময় নয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে বন্ধুত্ব এমন একটা জিনিস যেটার সাথে হৃদয় জড়িত, হৃদয় কথা বলে, সময় না। একজন প্রকৃত বন্ধু কখনো আপনার পেছনে দাঁড়িয়ে থাকে না, সে সব সময় পাশে থাকে। এটা মাথায় রাখতে হবে। তাহলে একজন প্রকৃত বন্ধু কখনোই কিন্তু পেছনে থাকে না, সে সামনে থাকে। তাহলে আপনিও যদি কারো প্রকৃত বন্ধু হন, আপনিও কিন্তু পেছনে বা সামনে না, আপনি তার পাশে থাকবেন। এটাই হলো মূল কথা। ভালো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়, আর সেই সম্পর্ক টিকিয়ে রাখা আপনার চেষ্টার বিষয়। খুব ইম্পর্টেন্ট কথা, যদি আপনারা বুঝেন। তার মানে ভালো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়, একটা ভালো বন্ধু পাওয়া ভাগ্যের বিষয়। কিন্তু এই ভাগ্যক্রমে একটা ভালো বন্ধু পেয়ে গেলেন, আর এই বন্ধুত্বটা টিকিয়ে রাখা হলো আপনার চেষ্টার উপর। তার মানে এই বন্ধুত্ব টিকবে কি টিকবে না, এটা আপনার চেষ্টার উপর নির্ভর করে। এই 3টা বিষয় যদি আমরা একটু ফলো করতে পারি, আমার মনে হয় আমরা আমাদের বন্ধুদের সাথে চমৎকার একটা রিলেশন তৈরি করতে পারবো। তো চলেন, এর পরের বিষয়টা হলো প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক তৈরি করা। এখন আমরা শুরুতেই দেখলাম হাজব্যান্ড ওয়াইফের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, এরপরে দেখলাম বন্ধুদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। এখন প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা, এটা আদৌ দরকার আছে কিনা আপনারাই চিন্তা করেন। আমার মনে হয়েছে দরকার, এই জন্য আমি আনলাম। যে আমার মনে হচ্ছে না, প্রতিবেশীদের সাথে একটা ভালো রিলেশন তৈরি করতে হবে। তাহলে এখানে প্রতিবেশীদের সাথে ভালো সম্পর্ক তৈরি করা মানে হলো পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি ও সহায়তার মাধ্যমে একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা। এটা শুধু সামাজিকভাবে নয়, ব্যক্তিগত শান্তি এবং নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ। নিচে এর কিছু বাস্তব কৌশল এবং পরামর্শ দিলাম। তাহলে প্রতিবেশীর সাথে সম্পর্ক তৈরি করতে হলে মাথায় রাখতে হবে পারস্পরিক শ্রদ্ধা। একজন প্রতিবেশী আরেকজন প্রতিবেশীর সাথে চমৎকার শ্রদ্ধাবোধ থাকবে, সহানুভূতিশীল থাকবে, এবং সহায়তার মাধ্যমে আমরা একে অপরের সাথে একটা অসাধারণ, এক্সিলেন্ট, মিরাক্কেল একটা বন্ধুত্ব পরিবেশ আমরা তৈরি করতে পারি। এখন আসেন, তাহলে আমাদেরকে কি করতে হবে? সদয় ব্যবহার এবং অভিবাদন। আমরা প্রতিবেশীর সাথে সদয় ব্যবহার করব। প্রতিবেশীর সাথে দেখা হলে হাসি মুখে সুপ্রভাত, কেমন আছেন, আসসালামু আলাইকুম, এই সমস্ত প্র্যাকটিসগুলো আমরা করব। অর্থাৎ এই সব জিনিসগুলো আমরা বলার অভ্যাস শুরু করব। প্রতিবেশীর সাথে যখনই দেখা হবে, আমরা এই কথাগুলো বলবো, আমরা তার সাথে কথা বলবো। এবং এই ছোট্ট সৌজন্যই সম্পর্কের শুরুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আপনার প্রতিবেশীকে দেখলেন, সালাম দিলেন, আপনি সবসময় দেখেন সে বাচ্চাটাকে নিয়ে হাঁটতে যায়, বাচ্চাটার একটু খোঁজখবর নিলেন, সে কিসে পড়ে একটু খোঁজখবর নিলেন, হ্যাঁ, পড়াশোনায় কেমন একটু খোঁজখবর নিলেন, কয়েকজন ছেলে মেয়ে একটু খোঁজ খবর নিলেন, এই যে একটু কথা বললেন না, দেখবেন যে এই যে রিলেশন বিল্ড হওয়া কিন্তু শুরু হয়ে গেল। তাহলে আপনার প্রতিবেশী, আমি যদি বলি যে আপনি যে বাসায় থাকেন আশেপাশে আরো মিনিমাম 50-100টা ফ্যামিলি থাকে, কয়টা ফ্যামিলির সাথে আপনার রিলেশনশিপ আছে বলেন? এই যে আপনার ঈদে কয়টা ফ্যামিলির ছেলে মেয়েগুলো, বাচ্চাগুলো আপনার বাসায় ঘুরতে আসছে, আপনি কয়জনের বাসায় গেলেন, কয়টা লোক আপনাকে দাওয়াত করছে, আপনি কয়টা লোককে, প্রতিবেশীকে দাওয়াত করছেন সেমাই খাওয়ার জন্য? এটা একটু চিন্তা করে দেখেন। তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রতিবেশীর সাথে আপনার রিলেশন আছে কিনা। আর আজকে আমাদের যান্ত্রিক জীবনে, বিশেষ করে আমরা ঢাকায় যারা থাকি, এক ফ্ল্যাটে থাকলে সামনের ফ্ল্যাট, পাশের ফ্ল্যাট, একজনের সাথে একজনের কোনো যোগাযোগ নাই। হ্যাঁ, একজনের বাসায় যদি মইরাও যায়, পাশের লোক কিন্তু তাকায়ও না। তো এইভাবে করে আমাদের প্রতিবেশীদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যে কাজটা করবো, অন্তত আমি নিজে উদ্যোগ নিয়ে হলেও প্রতিবেশীদের সাথে রিলেশন বিল্ড করার একটা চেষ্টা আমরা করব ইনশাল্লাহ।
সময় নিয়ে পরিচিতি হওয়া, অর্থাৎ নতুন প্রতিবেশী এলে নিচে গিয়ে পরিচিতি হন, ছোট্ট একটি উপহার বা খাবার নিয়ে যেতে পারেন, তাদেরকে এলাকায় স্বাগত জানানোর মাধ্যমে ভালো সম্পর্ক সূচনা করুন। অর্থাৎ নতুন একজন প্রতিবেশী আসলো, আপনি নিজের থেকে গিয়ে যে ওনার সাথে কথা বলেন, কোত্থেকে আসছে, কি করে, ঠিক আছে, এবং এখানে আসছে, আপনি ওনাকে ওয়েলকাম জানান, স্বাগত জানান। আপনি বলেন যে কোনো প্রবলেম হলে বললেন, ভাই আমি আছি এখানে, আমার বাসা এটা, কোনো সমস্যা হলে বলবেন, হ্যাঁ, ম্যাডাম কি কোনো সমস্যা হলে বললেন, জানায়েন, কোনো দ্বিধাবোধ করেন না কিন্তু। এইভাবে করতে পারেন। নতুন আসছে, একবেলা একটু খাবার পাঠাইলেন, দেখবেন যে অসাধারণ একটা রিলেশন তৈরি হবে, ঠিক কিনা? তো আমরা কি এই জিনিসগুলো করি? আমরা সবাই করি, কিন্তু আমরা আবার আরো একটু বেশি করার চেষ্টা করব, তাহলে দেখবেন এদের সাথে একটা দারুণ রিলেশন তৈরি হবে। 2 নাম্বার হলো সহানুভূতিশীল এবং মনোযোগী হওয়া, অর্থাৎ তাদের কথা মনোযোগ দিয়ে শোনা। একজন প্রতিবেশী কোনো একটা বিষয়ে কথা বলছে, আপনি তার কথাকে মনোযোগ দিয়ে শুনলেন না আপনি, তাহলে কিন্তু তার সাথে আবার রিলেশন তৈরি হবে না। প্রয়োজন হলে সাহায্যের হাত বাড়িয়ে দিন, যেমন অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া, বাজার করে করে আনা ইত্যাদি। এই ওই বেচারা অসুস্থ হয়েছে, অ্যাক্সিডেন্ট করছে, আপনি একটু যান, তাদের খোঁজ খবর নেন। এই জিনিসগুলো আমাদেরকে একটু করতে হবে, ইনশাল্লাহ, তাহলে প্রতিবেশীর সাথে ভালো রিলেশন তৈরি হবে। পারস্পরিক সম্মান বজায় রাখা, অর্থাৎ নিজের কাজ বা আচরণে যেন প্রতিবেশী বিরক্ত না হয়। যেমন জোরে গান বাজনা বাজানো, ময়লা ফেলানো, পার্কিং নিয়ে বিরোধ, এই সমস্যার কারণে অনেকের সাথেই সম্পর্ক নষ্ট হয় প্রতিবেশীর সাথে। তাহলে প্রতিবেশীর সীমানা বা সীমা বা গোপনীয়তা মেনে চলুন, প্রতিবেশীর কিছু গোপনীয়তা আছে, এগুলো একটু মেনে চলুন। তার মানে এই জিনিসটা একটু খেয়াল রাখবেন। যেমন আমার ছেলে আনাস বাসার মধ্যে এসে অনেক সময় মার্বেল নিয়ে দুষ্টামি করে, তো ফ্লোরে যখন মার্বেল ফেলে টক টক আওয়াজ হয়, আমি কিন্তু ওরে মাঝে মাঝে ধমক দিই যে নিচে যারা থাকে ওদের কিন্তু বিরক্ত হয়, ওদের কিন্তু এটাতে সমস্যা হয়। তো কয়েকদিন আগে আমার উপরতলায় এরকম একটা ছেলে এই যে মার্বেল নিয়ে খেলতেছে, আওয়াজ হচ্ছে, তো আনাস ছিল বাসায়। আমি আনাসকে বলছি, দেখছো তোমার মতো দুষ্ট একটা উপরেও আছে। কয় কিভাবে বুঝলেন? আমি কি, এই যে মার্বেলের আওয়াজ হচ্ছে, বিরক্ত লাগছে না? কয় হ্যাঁ লাগতেছে। আমি কি, তুমি যে এই মার্বেল নিয়ে খেলো, এরকম নিচতলাও কিন্তু মানুষের ক্ষতি হয়, বিরক্ত লাগে। তা আমি ওরা বুঝাই দিলাম। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যে প্রতিবেশী যেন আমার কোনো কাজে যেন বিরক্ত বোধ না করে। ছোট ছোট উপকার করা, বিদ্যুৎ না থাকলে টর্চ ধার দেওয়া, ছেলে মেয়েদেরকে স্কুলে নিয়ে আনা, রিক্সা ডাকতে সাহায্য করা, এই ধরনের সাহায্য সম্পর্কে গভীর করে তোলে। অর্থাৎ বিদ্যুৎ চলে গেছে, আপনি একটু হেল্প করতে পারেন, ছেলে মেয়েদেরকে স্কুলে নেওয়ার সময় একটু হেল্প করতে পারেন। দেখলেন যে উনি দাঁড়ায় আছে, একটা রিক্সা ডাইকে ওনাকে একটু আগে তুলে দিলেন। এইগুলো কিন্তু আপনার সাথে একটা রিলেশন বিল্ড করে। আরেকটা কাজ করতে পারেন, আপনাদের যাদের লিফট আছে, উনি দূর থেকে আসতেছে, আপনি লিফটটাকে ধরে রাখেন ওনার জন্য, উনি আসলো, ওনাকে আগে আপনি উঠতে দেন, পরে আপনি নিজে যান। ঠিক আছে? আমি অনেক সময় দেখছি এরকম, যে কোনো একটা জায়গায় এই যে লাইনে দাঁড়াইছে, কোনো কারণে মনে করেন একটা লোক সামনে চলে আসলো, যেমন মেট্রোতে প্রায় সময় দেখা যায় যে যাদের পাস আছে তাদেরকে আলাদা লাইনে দাঁড়াইতে হয়। তো যখন আলাদা লাইনে আমরা দাঁড়াই, হুট করে দেখা যায় একজন এসে সামনে চলে যায়। যখন সামনে একজন পিছন থেকে এসে চলে যায়, পিছনে কয়েকজন খুব উত্তেজিত হয়ে যায়, এই সামনে গেছেন কেন, পিছনে আসেন, আমরা লাইনে দাঁড়ায় আছি। আমাকে পিছন থেকে একদিন আমার সামনে এক লোক এসে দাঁড়াইলো, পিছন থেকে 2 জন আমার সাথে খেপে গেছে, এই মেয়ে আপনার সামনে গেছে, আপনি এই ওনাকে বাধা দিলেন না কেন? তা আমি বললাম, ভাই সর্বোচ্চ 30 সেকেন্ডের ব্যাপার, সবাই যাচ্ছে, 30 সেকেন্ড পরে ও চলে যাবে, আমিও চলে যাব, তো বাধা দেওয়ার কি আছে? কয় মেয়ে আপনি বুঝেন না। তখন আমি বললাম, ভাই আপনিও আমার সামনে যান, আমি আপনার পিছনে দাঁড়াইলাম, আপনিও আমার সামনে যান, যান আপনি আগে যান। তো আমার কথা হলো, ভাই এখানে 30 সেকেন্ডের ব্যাপার। ব্যাংকের মধ্যে দেখা যায় লাইনে, বিভিন্ন জায়গায় আমরা যখন লাইন ধরি, তো দেখা যায় এই কাহিনীগুলো হয়, কোনো কারণে একটা লোক সামনে চলে গেছে, আমরা সবাই উত্তেজিত হয়ে গালাগালি করে মাথা গরম করে ফেলি। আরে ভাই, সর্বোচ্চ নাইলে 1 মিনিট বা 2 মিনিট লাগলো। তো আমাদের এই ছোট ছোট বিষয়গুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, তাহলে মানুষের সাথে একটা রিলেশন তৈরি হবে। এবার আসেন উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ। উৎসব বা পারিবারিক অনুষ্ঠানে আমন্ত্রণ করা, অর্থাৎ আমাদের পূজা, ঈদ, জন্মদিন অনুষ্ঠান, প্রতিবেশীদের আমন্ত্রণ করুন, এর ফলে সৌহার্দ্য এবং বন্ধুত্ব আরো দৃঢ় হয়। আপনার বাসায় যে কোনো একটা ভালো রান্না হয়েছে, একবেলা ওনাকে আমরা ইনভাইট করতে পারেন। একবেলা বাসায় ভালো একটু রান্না হয়েছে, আপনি একটু ওই প্রতিবেশীকে দিতে পারেন, একটু তরকারি একসময় দিতে পারেন, একটা যে কোনো কিছু। কথার কথা আমি বলছি বোঝানোর স্বার্থে, মনে করেন আপনি বাসায় একটা তরমুজ নিয়ে আসলেন, কাটার পর আপনি কি করলেন, ওই তরমুজটাই মনে করেন একটা পিরিজে করে, একটা পেয়ালা করে আপনি ওই প্রতিবেশীর কাছে কিছু পাঠিয়ে দিলেন। এইভাবে করে কিন্তু রিলেশন তৈরি হয়, হয় না? তো আমরা কি এই জিনিসগুলো করি? আমরা এগুলো করব। তরমুজ যেটা নিয়ে আসছেন ভাই, এক বসাতে আপনি পুরোটাই খেয়ে ফেলতে পারতেন। এখন আপনি ওখান থেকে যদি কিছুটা প্রতিবেশীদের দেন,
এমন না যে আপনার একবারে সারা জীবনের তরমুজ খাওয়ার মানে অতৃপ্তি রয়ে যাবে। আপনি যতটুকু খাবেন এটাতেই আল্লাহ বরকত দিয়ে দিবে। কিন্তু প্রতিবেশীর এটা দেওয়ার মাধ্যমে দেখবেন একটা দারুণ রিলেশন তৈরি হবে। এই জিনিসগুলো আমরা একটু প্র্যাকটিস করব। ভুল বোঝাবুঝি হলে সরাসরি কথা বলুন। প্রতিবেশীর সাথে রিলেশন বিল্ড করার জন্য যদি কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়, অর্থাৎ কারো প্রতি বিরক্ত বা ভুল বোঝাবুঝি হলে সরাসরি শান্তভাবে আলোচনা করুন। এতে ভুল বোঝাবুঝি সহজেই মিটে যাবে এবং আপনার প্রতিবেশীর সাথে দারুণ রিলেশন তৈরি হবে। এই জিনিসগুলো আমরা মেনে চলবো। একসাথে কিছু উদ্যোগ নিতে পারেন মাঝে মাঝে। পাড়া পরিষ্কার করা, রাস্তায় আলো ঠিক করা, গাছ লাগানো, সামাজিক কাজ করা একসাথে করলে বন্ধন তৈরি হয়। এর মানে আমরা এইটা করতে পারি, মাঝে মাঝে পিকনিক করতে পারি সবাই মিলে। এই আমাদের এই এই সোসাইটিতে যারা আছে সবাই মিলে আমরা পিকনিক করব চাঁদা তুলে। দেখবেন যে দারুণ রিলেশন তৈরি হবে। এটি প্রতিবেশীদের মধ্যে টিম ওয়ার্ক গড়ে তোলে। আমরা এটা কি করি? আমরা অনেকে করি, অনেকে করি না। আমরা এখন থেকে প্র্যাকটিস করতে পারি। আপনি উদ্যোগ নেন, দেখবেন যে আপনি যখন উদ্যোগ নেবেন অনেকেই আপনার সাথে কিন্তু চলে আসবে এবং একটা সময় দেখা যাবে দারুণ রিলেশন তৈরি হবে। আপনার সুখে সবাই সুখী হবে, আপনার দুঃখে সবাই দুঃখী হবে। তো আপনাকে এই কাজটা করতে হলে, আপনি যদি চান যে আপনার সুখে সুখী আপনার দুঃখে দুঃখী মানুষ হবে, তাহলে আপনাকে আগে এই কাজটা করতে হবে। প্রতিবেশীদের সুখে আপনি সুখী হবেন, প্রতিবেশীদের দুঃখে আপনি দুঃখী হবেন। এই প্র্যাকটিসটা আমরা এখন থেকে করব। তাহলে সংক্ষেপে বললে কি বলতে হয়? ভালো প্রতিবেশী হতে হলে দরকার সততা, সহানুভূতি, হাসি মুখ আর সাহায্যের মনোভাব। এক কথায়, তাহলে আপনি যদি নিজে একজন ভালো প্রতিবেশী হতে চান তাহলে আপনার মধ্যে থাকবে সততা এবং সহানুভূতি এবং হাসি মুখ, অলওয়েজ স্মাইলিং ফেস থাকতে হবে, হাসি মুখে কথা বলবেন এবং সাহায্যের মনোভাব থাকবে। সাহায্যের মনোভাব, এই জিনিসটা থাকবে। এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। এবার আসেন এক কথায় বলতে গেলে এক স্লাইডে, প্রতিবেশীর সাথে ভালো সম্পর্কের এক স্লাইডে বলতে গেলে ভালোবাসা ও সম্মান দিয়ে গড়ে উঠুক প্রতিবেশীর বন্ধন। তার মানে আজকে থেকে ভালোবাসা এবং সম্মান দিয়ে আমাদের প্রতিবেশীর সাথে বন্ধন গড়ে উঠুক। একটি হাসি, একটি কথা প্রতিবেশীর সাথে সম্পর্ক গঠনের প্রথম ধাপ। প্রতিবেশীকে দেখলেন, একটু মুচকি হাসলেন, একটু কথা বললেন, এটাতেই কিন্তু আপনার প্রতিবেশীর সাথে একটা চমৎকার রিলেশন কিন্তু তৈরি হয়ে যাবে। প্রতিবেশীর মানে শুধু পাশের মানুষ নয়, তারা আপনার জীবনযাত্রার অংশ। এটাকে এখন থেকে প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রতিবেশী শুধু আমার পাশের মানুষ না, তারা আমার জীবনযাত্রার একটা অংশ। আমি এটা আমার তারা ফ্যামিলি মেম্বার, এটা যদি আমরা মানতে পারি তাহলেই কিন্তু হবে। যারা যার ক্ষতি থেকে প্রতিবেশী নিরাপদ নয় সে জান্নাতে যাবে না, ইসলামে আছে। ওই যে দেখেন একজনের ঘর, সে চাইলে নিজের ছাতাটা দিয়ে নিজের ঘরটাকে রক্ষা করতে পারতো, কিন্তু সে কি করলো? প্রতিবেশীর ঘরকে রক্ষা করছে। এবং আরেকজন প্রতিবেশীর প্রতি দায়িত্ব কর্তব্য, সে নিজের ঘর ফালায় আরেকজনের ঘর রক্ষা করার জন্য কাজ করতেছে। তো আমি আপনাদেরকে এটা বলবো না নিজেরটা ফালায় ওইটা রক্ষা করেন, আপনি আপনারটাও করেন, প্রতিবেশীরটাও করেন। ঠিক আছে? প্রয়োজনে নিজের কিছু ক্ষতি হলেও আপনি প্রতিবেশীরটা করার জন্য চেষ্টা করেন। আশা করি প্রতিবেশীর সাথে রিলেশন, এটা আমাদের আমরা বুঝতে পারছি। এবার আসেন পরবর্তী স্টেপে আমরা আলোচনা করব আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। এখন আত্মীয়দের সাথে ইসলামে আছে যে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যে গড়ে তুলতে পারবে না সে কিন্তু জান্নাতে যাবে না। তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক আমরা কিভাবে তৈরি করব? এখন আপনারা হয়তো মনে মনে বিরক্ত হচ্ছেন যে টিটনা ভাই আবার কি বিষয় নিয়ে কথাবার্তা শুরু করে দিল। তো আমরা তো ভাই প্রতিদিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি, ব্যবসা বাণিজ্য নিয়ে তো প্রতিদিনই কথা বলি। তো আজকে নয় অন্য কোনো কিছু বিষয় নিয়ে কথা বললাম আর কি। তো যাই হোক আচ্ছা, খুব ভালো লাগছে। অনেক ভালো লাগতেছে, প্রোগ্রাম চালিয়ে যান। জি ভাইয়া, আসসালামু ধন্যবাদ। তো আলাইকুম। আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক আমরা কিভাবে তৈরি করতে পারি এই বিষয়টা, এবং এখানে চলেন আমরা একটু দেখি তাহলে। এক নম্বর মূল বিষয় হলো যে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এবং তা ধরে রাখা জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। এক লাইনের ভিতরে বুঝে যান যে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এবং ধরে রাখা। সম্পর্ক তৈরি করলেন, আবার দুদিন পরে সম্পর্ক কাটাবো হয়ে গেল, এটা হবে না। আমাদের মধ্যে অনেক আত্মীয় আছে এক ভাই আরেক ভাইয়ের মুখ দেখে না, আছে না এরকম? তাহলে আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক তৈরি করা এবং ধরে রাখা জীবনের এক গুরুত্বপূর্ণ অংশ। কারণ পরিবার হলো আমাদের আবেগের নিরাপদ আশ্রয়। নিচে কিছু গুরুত্বপূর্ণ কার্যকর কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করছি। এক নাম্বার হলো সম্মান এবং শ্রদ্ধা প্রদর্শন করুন। অর্থাৎ প্রত্যেক আত্মীয়ের ব্যক্তিত্ব এবং মতামতকে সম্মান দিন। বয়সে বড়দের প্রতি সম্মান দেখানো সম্পর্ক মজবুত করে।
আমাদের বয়সে যারা একটু বড় তাদেরকে আমরা রেসপেক্ট করব, সম্মান দেখাবো, ছোটদেরকে স্নেহ করব, এবং ছোটদের কথাও কিন্তু আমি শুনবো এবং উৎসাহ দিব। ছোটরা কোনো কাজ করতেছে আমি খালি ধমকের মধ্যেই রাখবো না। আমি দেখি আমাদের আমি বিভিন্ন মসজিদে যখন নামাজ পড়তে যাই, ছোট বাচ্চারা আসলে গ্রামে গঞ্জে দেখা যায় যে কিছু মুরব্বীরা আছে সহ্যই করতে পারে না, পাশে দাঁড়াইছে ধমকায়া গালাগালি করে সে নিজের নামাজ বাদ দিয়া ওই পিচ্চিগুলোর পিছনে পাঠানোর লাগে অস্থির হয়ে যায়। হ্যাঁ, আপনারা দেখছেন কিনা আমি জানি না, এরকম আমি অনেক দেখছি। এই ছোট বাচ্চাগুলো কেন সামনে দাঁড়াইছে, কিছু লোক আছে ওদের মাথায় অস্থির হয়ে যায়, আবার কিছু লোক আছে ওদেরকে উৎসাহ দেয় বাচ্চাদেরকে। হ্যাঁ, তো বাচ্চারা যখন আয়সা চিল্লাচিল্লি করে হই হুল্লোড় করে, আমি সৌদি আরবে দেখছি এ, ওই নামাজ পড়তেছে বাচ্চারা কাঁদে উঠে বসে আছে। আমি মসজিদে নববীতে দেখছি, কাবাতে দেখছি, আলহামদুলিল্লাহ, যে বাচ্চারা এই যে খেলাধুলা করতেছে কেউ কোনো ডিস্টার্ব করতেছে না, এখানে বাচ্চারা চিল্লা মিল্লা গরম করে ফেলাইছে মসজিদ, কিন্তু কোনো ডিস্টার্ব নাই, সবাই এটাকে এনজয় করতেছে। অথচ আমাদের দেশে কিছু লোকজন আছে ছোট বাচ্চাদেরকে সহ্য করতে পারে না। তো আমরা এখন থেকে ছোট বাচ্চাদেরকেও আমরা স্নেহ করব, আত্মীয়দের বাচ্চা স্বজন বাচ্চাদেরকে, প্রতিবেশীদের বাচ্চাদেরকে, এবং প্রত্যেক আত্মীয়দের সাথে আমরা কি করব, তাদেরকে সম্মান দিব, তাদের এবং বয়সে বড়দেরকেও আমরা সম্মান দিব এবং ছোটদেরকে স্নেহ করব। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, খোলা মনে যোগাযোগ করুন, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখুন, ফোনে মেসেজে বা দেখা করে। খোলামেলা কথা বলুন, নিজের অনুভূতি জানতে দ্বিধা করবেন না। ঠিক আছে? কোনো ভুল বোঝাবুঝি হলে পরিষ্কারভাবে কথা বলে সমস্যার সমাধান করুন। অর্থাৎ একদম ওপেন মাইন্ড নিয়ে আমরা ওদের সাথে কথা বলবো, বলে আমরা সবসময় তাদেরকে মেসেজ করব, মাঝে মাঝে আত্মীয়র বাসায় বেড়াইতে যাব, মাঝে মাঝে আপনার বাসায় তাদেরকে দাওয়াত করবেন। এইভাবে আপনার দেখবেন আত্মীয়দের সাথে অসাধারণ একটা চমৎকার রিলেশন বিল্ড কিন্তু আপনার হয়ে যাবে। সহযোগিতা ও সহানুভূতি দেখানো, অর্থাৎ আত্মীয়দের প্রয়োজনে সাহায্য করতে প্রস্তুত থাকুন, তাদের সুখ দুঃখে পাশে থাকুন। খুশির দিনে যেমন জন্মদিন, বিয়ে, নতুন চাকরি ইত্যাদি শুভেচ্ছা জানান। তাদের বিয়েতে, জন্মদিনে, তারপরে একজন চাকরি হয়েছে, মনে করেন আপনার এক আত্মীয় ওনার ছেলের একটা ভালো জব হয়েছে, এটা তো আপনি তাকে একটা শুভেচ্ছা পাঠান বা একটা ফোন করেন, এইভাবে করে খোঁজ খবর নেন। এই এই জিনিসগুলো আমরা এখন করা ছেড়ে দিছি, আসলে আমরা সবাই নিজের ধান্দায় ব্যস্ত। এই জিনিসগুলো যদি আমরা করতে পারি, আত্মীয়দের সাথে একটা দারুণ রিলেশন আমাদের তৈরি হবে। মনে রাখুন, ক্ষমা এবং ধৈর্য সবচেয়ে বড় গুণ। অর্থাৎ ভুল ত্রুটি হলে সহজেই ক্ষমা করে দিন। আত্মীয়দের সাথে যদি কোনো কারণে ভুল বোঝাবুঝি হয়, ফ্যামিলিতে ভাইদের সাথে, বোনের সাথে, চাচাদের সাথে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, এটা আপনি ক্ষমা করে দিন। রাগ বা হিংসা পোষণ না করে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করুন। আপনি রাগ বা হিংসা পোষণ না করে, সে আপনার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না কিন্তু আপনি চেষ্টা করুন, এই জিনিসটা করেন। এবং সময় দিন এবং একসাথে সময় কাটান। উৎসব, পারিবারিক অনুষ্ঠান এবং আড্ডায় আপনি অংশ নিন। মাঝে মাঝে একসাথে খাওয়া দাওয়া, ভ্রমণ করলে সম্পর্ক আরো গভীর হয়। আপনার পারিবারিকভাবে আপনার ভাই বোন, তাদের বাচ্চা কাচ্চা, আপনার খালা মাম্মু ফুফু চাচা, এই পারিবারিকভাবে আপনি একটা পিকনিক করতে পারেন, এক জায়গায় ঘুরতে যেতে পারেন, আপনি এটা উদ্যোগ নিতে পারেন, কে কে যাবে, সবাইকে উৎসাহিত করলেন। হ্যাঁ, বছরে একবার দুইবার এইভাবে যদি অনুষ্ঠানগুলো করেন, দেখবেন যে একটা দারুণ রিলেশন কিন্তু তৈরি হবে আত্মীয়দের সাথে। আত্মমূল্যায়ন এবং ইতিবাচক মনোভাব রাখুন, অর্থাৎ নিজের আচরণও পরিবর্তন আনুন যদি প্রয়োজন হয়। সব সময় ইতিবাচক এবং বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখুন। আপনার পরিবারের সাথে মানে আত্মীয়দের সাথে সব সময় মানে ফ্রেন্ডলি মনোভাব নিয়ে আপনি ওদের সাথে চলবেন, ইনশাল্লাহ দেখবেন আত্মীয়দের সাথে একটা ভালো রিলেশন তৈরি হবে। এবং একটু বিশেষ করে তুলুন, শুভেচ্ছা বার্তা, উপহার আত্মীয়দের মন ছুঁয়ে যেতে পারে। শিশুদের জন্য ছোট গিফট বা গল্প বলার সময় দিন। অর্থাৎ আপনি এক এক বাসায়, আত্মীয়র বাসায় গেলেন, ওদের বাচ্চা কাচ্চাগুলো আসলো, ওদের সাথে একটু গল্প করেন, একটু খেলাধুলা করেন, একটা গল্পের বই তাকে গিফট করেন, ছোট ছোট বাচ্চাগুলোকে একটু খেলনা গিফট করেন যদি কখনো যান, তাদের জন্য আপনি কিছু চকলেট নিয়ে গেলেন, মানে ওর বাচ্চারা যেটা পছন্দ করে, এইগুলোতে দেখবেন যে তাদের সাথে একটা দারুণ রিলেশন কিন্তু আপনার তৈরি হবে। এই জিনিসগুলো আমরা ইনশাল্লাহ করার জন্য চেষ্টা করব। সর্বশেষ কথা হলো, আত্মীয়দের সাথে সম্পর্ক করার মূল চাবিকাঠি হলো ভালোবাসা, সহানুভূতি এবং সম্মান। তার মানে সে আত্মীয় হইতে পারে একটু গরিব, হইতে পারে অনেক বড় লোক, আপনি ওই টাকার বিষয়টা আপনি কখনোই দেখবেন না। আপনি ভালোবাসা, সহানুভূতি এবং সম্মানের সাথে তাদের সাথে রিলেশন করবেন। আপনি যদি মন থেকে তাদেরকে গুরুত্ব দেন, সময় দেন এবং আন্তরিকভাবে আচরণ করেন, তাহলে সেই সম্পর্ক বছরের পর বছর অটুট থাকবে এবং মৃত্যু পর্যন্ত মৃত্যু অটুট থাকবে। এবং আপনার মৃত্যুতে ওই আত্মীয়গুলোই কিন্তু সবার আগে আপনার বাড়িতে ছুটে আসবে এবং আপনার জন্য কান্নাকাটি করবে সারা জীবন। তো এই জিনিসগুলো আমরা মনে রাখবো, ইনশাল্লাহ আমরা আজকে থেকে আত্মীয়দের সাথে রিলেশন তৈরি করব, আত্মীয়দেরকে ফোন করব। আমাদের অনেক আছে মামা খালা ফুফু, বা অনেক আত্মীয় আছে যাদেরকে আমরা তো গত 6 মাসে একবারও ফোন করি নাই।
ঠিক না? তাহলে এদেরকে আমরা ফোন করবো ইনশাল্লাহ, আজকে থেকে শুরু করব। তো যাই হোক, এবার আসেন আত্মীয় সম্পর্ক গড়ে উঠে বিশ্বাস এবং ভালোবাসার ভিত্তিতে। আর আত্মীয়র বন্ধন তখনই গভীর হয় যখন তাদের সম্মান এবং শ্রদ্ধার ছোঁয়া থাকে। এই ছবিটা দেখছেন? এই ছবিটা একটু খেয়াল করেন, কি মারাত্মক একটা ছবি। যে আত্মীয়তার বন্ধন ছিন্নকারী কিন্তু জাহান্নামী। ডাইরেক্ট বলা হচ্ছে, ওই যে আত্মীয়তার বন্ধন, দুইজনের হৃদ্যতা, মাঝখানে একজনে কাটাপ করে ফেলাইতেছে, দেখছেন? এখন ওই কাটাপ করা ব্যক্তিটা যেন আপনি না হন আর কি। সে কাটাপ করুক, কিন্তু আপনি কাটাপ করবেন না, আপনি তাকে আত্মীয় হিসেবে রাখবেন। আত্মীয় হিসাবে আপনি রিলেশন বিল্ড করার জন্য চেষ্টা করবেন। পরবর্তী কথা হলো, শক্তিশালী সম্পর্কের মূলে থাকে আন্তরিকতা, ছোট ছোট যত্ন আর নিঃস্বার্থ ভালোবাসা। এই জিনিসগুলো আমরা চেষ্টা করব আত্মীয়দের সাথে রিলেশন তৈরি করার জন্য। এবং আত্মীয়তার বন্ধন বন্ধন যত্ন চাই, ভালোবাসা, সময় আর সম্মানের মাধ্যমে সেই বন্ধনকে অটুট রাখা যায়। তাহলে আত্মীয়তার বন্ধনের জন্য আমাদেরকে কি করতে হবে? ভালোবাসা এবং সময়। আপনি ভালোবাসলেন, সময় দিলেন না, এটা হবে না, সময় দিতে হবে। এবং সম্মানের মাধ্যমে সেই বন্ধনকে অটুট রাখার চেষ্টা করতে হবে। তো এই হলো আমার আত্মীয়দের সাথে রিলেশন বিল্ড করার জন্য অল্প কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। তা আমি এটা নিয়ে কাজ করতে গিয়ে দেখলাম যে এটা তো একটা বিশাল জগৎ। এই জগতে তো একদিনে কথা বলে শেষ করা যাবে না। তো যাই হোক, তারপরে আমি কিছু জিনিস আপনাদের জন্য আনলাম। তো এটা পার্ট টুতে আমরা বাকি বিষয়গুলো নিয়ে কথা বলবো। এবার আসেন ইম্পর্টেন্ট আরেকটা বিষয়, বউ শাশুড়ি কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক। এটা দরকার আছে কিনা, না এটা বাদ দিয়ে যাবো? ভাই, এটা কি দরকার আছে? বউ শাশুড়ির সাথে সম্পর্ক কেমনে বিল্ড করবে? ইয়েস, আর একটু দরকার আছে। আলোচনা করে যান স্যার, হালকা আলোচনা করে যান স্যার। আচ্ছা, বুঝেন হালকা না আলোচনা মানুষ। করে যাব না? আচ্ছা। জি স্যার। তো আমি দেখলাম যে এইটা হালকা আলোচনা করলে হবে না, এটা গভীর আলোচনা করতে হবে, ঠিক আছে? আসেন, বউ শাশুড়ি কিংবা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক সুন্দর ও মজবুত করে তুলতে গেলে স্যাক্রিফাইস বা আত্মত্যাগের মানসিকতা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে স্যাক্রিফাইস মানে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলা নয়, বরং বোঝাপড়া, সহানুভূতি, সম্মান এবং ভালোবাসার জায়গা তৈরি করা। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে করব? দেখেন, আমাদের শাশুড়ি এবং বউয়ের মধ্যে অবস্থা হচ্ছে এরকম, পাঞ্জা খেলার মতো, কে কত শক্তিশালী, কে কত বড়, যুদ্ধ চলে। চলে কি না? না চলে আপনারা নিজেরা একটু ফিল করেন আর কি। আমার মনে হয়েছে যে বেশিরভাগ এই সংসারগুলোতে এভাবেই চলতে থাকে, কে কত শক্তিশালী। আর জামাই বেচারার অবস্থা হয়েছে এটা, মাঝখান দিয়ে দুইজনে ঝগড়া থামাইতে যায়, বেচারা আছে পেরেশানির মধ্যে। আছে কিনা? এই হয় সমাজের বেশিরভাগ পরিবারগুলোতে। শ্বশুর শাশুড়ি মানে শাশুড়ি বউয়ের মধ্যে দ্বন্দ্ব, আর জামাই বেচারার অবস্থা খারাপ। এই হলো অবস্থা। কি কি কাহিনী হয় দেখেন। স্ত্রী হাজব্যান্ডের সাথে কথা বলতেছে, শাশুড়ি যা ওই কান কান দিয়া শুনতেছে, আমার বিরুদ্ধে মনে হয় প্যাঁচ লাগাইতেছে। এরকম হয় কিনা? আবার দেখা যায় ওই যে মা ছেলেকে আদর করতেছে, বউয়ে আবার গাল ফুলাইয়া বইয়া রইছে, দেখছেন? তার মানে মা কেন ছেলের কাছে গেছে, এখন বউয়ের মন খারাপ। এরকম হয় কিনা? এরকম অহরহ হয়। আবার দেখা যায় দুইজনেই জামার জামার কাছে কান পরা লাগাইতেছে, দেখছেন? একদিকে বউ বলতেছে, একদিকে মা বলতেছে, শাশুড়ি বলতেছে, বেচারা আছে বিপদের মধ্যে। এরকম বিপদে বাংলাদেশে অসংখ্য মানুষ আছে। এবার আসেন দেখেন, বউ ফুলে রইছে, এবার জামাই এসে এরে রাগ ভাঙাইতে যায়, হে বেচারার আবার জীবন শেষ। মানে এখানে জীবনটা শেষ হয়েছে ওই জামাই বেটার। এরা বউ শাশুড়ি দুইজনের কারণে জামাই বেটার অবস্থা খারাপ। তো এখন এটারে কেমনে ঠিক করা যায়? এবার দেখেন দুইজনে মিলে এর লোকে লাগছে আবার। জামাই লোকে বিপদে আছে কে? জামাই। এবার জামাই মাঝে মাঝে বৈশা বৈশা দুইজনে বেচারা তামাশা দেখে, দুইজনে যুদ্ধ দেখে। কিছু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছে। এবার অনেক সময় কি করে, হাজব্যান্ড যা ওয়াইফের উপর এবার চড়াও হয়। কারণ মারে তো আর সবসময় কিছু বলতে পারে না বেচারা। এখন সে কি করবে, যত মেজাজ আছে বউর উপরে এসে চড়াও হয়। এরপরে এক সময় দেখা যায় এবার ওই বেচারা কি করবে, খেইপা এখন সে যায় মায়ের সাথে এবার যুদ্ধ শুরু করে। তার মানে এই যে এই সংসার, এই সংসারে কি কোনো শান্তি আছে, সুখ আছে কোন? সুখ শান্তি বললে কিছু নাই, সবই কিন্তু ওই যে বলে না, জীবন তেজপাতা হয়ে গেছে, এই সংসার কিন্তু তেজপাতা হয়ে গেছে। তাহলে এখন কি করা যায়? কি করলে শ্বশুর শাশুড়ির মধ্যে, মানে বউ শাশুড়ির ভিতরে চমৎকার একটা রিলেশন তৈরি হবে? এরকম অনেক টিপস আছে। আমি একটা টিপস, আমার এই আলোচনার বাইরে একটা টিপস আপনাদেরকে শেয়ার করি। একটা টিপস আছে, যে এই টিপসটা যদি আপনি ফলো করেন, দুইজনের মধ্যে দারুণ সম্পর্ক তৈরি হবে। কি সম্পর্ক? বউ কোনো ভালো কাজ করলেও
সবসময় প্রশংসা করবে শাশুড়ির, শাশুড়ি সবসময় প্রশংসা করবে বউয়ের। তাইলে কিন্তু দারুণ রিলেশন তৈরি হবে। এটা কিভাবে? মনে করেন, আমি কিন্তু আমার স্লাইডের বাইরের একটা কথা মনে পড়ছে, এই জন্য বলতেছি। কি কথা? মনে করেন একজন মেহমান আসলো, আয়শা শাশুড়িকে বলল যে খালাম্মা, আপনার বাড়িটা এত সুন্দর, পরিষ্কার চকচকা ঝকঝকা, সাজানো গোছানো, এত সুন্দর বাড়ি, কিভাবে এইভাবে আপনি এটা গোছায় রাখছেন? তো শাশুড়ি বলতেছে, আরে বইলো না, এই বাড়িতে আমার বিয়ে হয়েছে প্রায় 60 বছর হয়েছে, বা 50 বছর হয়েছে। 50 বছর যাবৎ খাইটা খুইটা এই বুড়া বয়সে জোয়ান হিসেবে আইছিলাম, এখন এই যে দেখো চামড়া ঝুলে গেছে, বুড়ি হয়ে গেছে গা, এই বাড়ির পিছনে খাটতে খাটতে আজকে বাড়িটারে মোটামুটি এই পর্যায়ে রাখছি। এখন ওই শাশুড়ি কি করলো, নিজের ক্রেডিট নিল প্রতিবেশীর কাছে, আরেকজনের কাছে। এখন এই কথা যখন বউয়ে শুনে, বউয়ে কয়, আচ্ছা বুড়ি, তাহলে তুমি সব কাজ করো, আমি কিছু করি না, না? আচ্ছা, তোমারে মজা বুঝামু, এখন থেকে তুমিই করবা সব। এই যে দেখেন, দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, ঘটনা আবার এরকমও হয়। দেখা গেল একজন আয়সা বলতেছে, ভাবি, ওই যে বউকে বলতেছে, ভাবি, আপনার বাড়িটা এত সুন্দর গোছানো গাছানো কিভাবে হইলো? তো ওই ভাবি বলতেছে, বউ বলতেছে, আরে বললো না, এই বাড়ি কত নোংরা অবস্থা ছিল, আমার বিয়ে হয়েছে আজকে 3 বছর 4 বছর, এই 3 4 বছরে খাইটা বাড়িটাকে একটা জায়গায় লাইনে আনছি আমি। এই কথা যখন শাশুড়ি শুনে, শাশুড়ি কি কয় মনে মনে, কো আচ্ছা তুমি সব করো, তাহলে আমি কিছু করি না, না? আমি এই বাড়ির কেউ না, তুমি সব করো। এবার কিন্তু শাশুড়ি কয় যে, এবার তোমার মজা বুঝামো, তুমি এখন থেকে করবা। তাহলে চিন্তা করে দেখেন তো, এই বাড়িতে শাশুড়ি এবং বউয়ের মধ্যে কোনো সম্পর্ক আছে? সম্পর্ক নাই। একদম জীবন কিন্তু শেষ। কিন্তু এইখানে যদি একজন আরেকজনকে একটু স্যাক্রিফাইস করতো, নিজের ক্রেডিট না নিত, তাইলে কিন্তু সম্পর্কটা সুন্দর হইতো। কিভাবে? মনে করেন, ওই যে বুড়িমার কাছে, শাশুড়ির কাছে একজন আইসা বলল যে খালাম্মা, আপনার বাড়িটা এত সুন্দর কেমনে হলো? খালাম্মা নিজের কথা না বইলা যদি বলতো, আরে আমি আর কি করে, আমার বৌমাই তো সব করে, আমার বাড়ি কত নোংরা ছিল, আমার এই যে বৌমাটা, এটা একটা লক্ষ্মী, এ আসার পরেই তো সেই তো সব গোছায় মোছায় রাখে, সেই তো সব করে, আমি বুড়া মানুষ আর কি করি। তার মানে সে নিজে ক্রেডিট নিল না, বউটারে ক্রেডিট দিল। এখন বউ যদি এই কথা শুনতো, সে চিন্তা করতো, দেখছো প্রতিবেশীর কাছে আমার শাশুড়ি আমার কি প্রশংসা করলো, আরে বাপরে বাপ, এটা তো শাশুড়ি না, এটা তো আমার পুরা মা দেখা যাচ্ছে। তার মানে ওই বউ কিন্তু শাশুড়িকে খেদমত করা শুরু করে দিত, এবং রেসপেক্ট কিন্তু বেড়ে যাইত। কিন্তু শাশুড়ি কি করলো, নিজের একটু ক্রেডিট নিতে যায়, বউয়ের কাছে কিন্তু সারা জীবনের জন্য কালার হয়ে গেল। আচ্ছা, আবার যদি এটা এরকম হইতো, ওই যে বউয়ের কাছে যখন একজন এসে বললো যে বাড়িটা এত সুন্দর কেমনে হলো, এখন বউ যদি বলতো, দূর আমি আর কি করি, আমার শাশুড়ি আম্মাই তো সব করে, আমার শাশুড়ি আম্মা থাকাতেই তো ওই আজকে বাড়িটা এত, উনি মুরব্বী, উনিই তো সব করে, উনি গোছায় গাছে রাখে, আমাদেরকে দেখাই দেয়, আমার শাশুড়ির জন্য দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকে। এই কথা যখন শাশুড়ি শুনতো, শাশুড়ির মনটা বড় হয়ে যেত, বলতো, ওরে বাবা, এটা কি, আমি তো ওরে ভুল বুঝতাম, এটা তো পুরো আমার মানে কলিজা, এ আমার আজকে যে বড় করলো প্রতিবেশীর কাছে। তাহলে কি সম্পর্কটা সুন্দর হইতো না ভাই? তাহলে আমরা শুধু এখানে না, এই গল্প থেকে বুঝলাম, সব জায়গায় আমরা নিজের একটু ছোট করে আরেকজনকে একটু বড় করি না ভাই। আরেকজন একটু বড় করলে আপনি নিজেই কিন্তু বড় হয়ে যাবেন, এবং সম্পর্কটা সুন্দর হবে। আমরা কখনোই নিজে ক্রেডিট নেওয়ার দরকার নেই, আমরা আরেকজনকে ক্রেডিটটা দেই। তো চলেন, শাশুড় শাশুড়ির মধ্যে সম্পর্ক তৈরি করতে হলে আমাদের করণীয় কি কি করতে হবে? এই যে দেখছেন, বউ শাশুড়ির মধ্যে কি সুন্দর সম্পর্ক। এই যে দেখেন কি সুন্দর ছেলে, ছেলের বউ এই শাশুড়িকে আদর করতেছে। এইখানে দেখেন, এই যে শাশুড়ি হাসি খুশি, এই সংসারটা দেখেন তো কত সুন্দর সংসার, সবাই খুব হাসি খুশি, শ্বশুর শাশুড়ি। তার মানে এখানে বউ শাশুড়ির মধ্যে একটা চমৎকার রিলেশনশিপ আছে। তাহলে এটা করতে হলে কি করতে হবে? সম্মান দেখানো শিখতে হবে। রেসপেক্ট ফার্স্ট, অর্থাৎ স্যাক্রিফাইস মানে হলো অন্যের মর্যাদা রক্ষা করা। শাশুড়ি বউয়ের মর্যাদা রক্ষা করবে, বউ শাশুড়ির মর্যাদা রক্ষা করবে। যেমন শাশুড়ি হয়তো আপনার সব সিদ্ধান্তে একমত হবে না, কিন্তু আপনি যদি তার মতামত মনোযোগ দিয়ে শোনেন এবং গুরুত্ব দেন, তাহলে তিনিও ধীরে ধীরে কিন্তু আপনাকে মেনে নিবে। তাহলে অনেক সময় শাশুড়িরা অনেক সময় হয় কি, গুরুত্ব দিতে চায় না, হ্যাঁ, মতামত মেনে নিতে চায় না, কিন্তু তারপরও আপনি একটু কৌশল করে রাগ খেপা এগুলো বাদ দিতে হবে। কি করতে পারেন আপনি? তাদের অভিজ্ঞতাকে সম্মান করুন, সামনে কথা বলার সময় আপনি আমরা ব্যবহার করুন, এবং কখনো তর্কে না গিয়ে ধৈর্য ধরে রাখুন, ধৈর্য ধরে শুনুন। এটা কাদের কথা বলছিস? বউদের কথা বলছি। মানে বউরা যদি একটু তর্কে না যায়, একটু ধৈর্য ধারণ করে, তাইলেই কিন্তু একটা সুন্দর দিন
চলে আসবে। তাহলে আমরা এইভাবে রিলেশন বিল্ড করতে পারি। ছোট ছোট ত্যাগ সম্পর্কে গভীর করে, সম্পর্ককে গভীর করে। যেমন সবকিছু নিজের মতো না চেয়ে মাঝে মাঝে তাদের পছন্দকে গুরুত্ব দিন, একে অপরের কথা বলছি। যেমন একদিন নিজের পছন্দের সিরিয়ালের বদলে শাশুড়ির প্রিয় ধারাবাহিকটা আপনি দেখেন। আমরা অনেক সময় দেখি ওই যে টিভিতে সিরিয়াল দেখে না, এটা আমি একটু হিংস দিলাম, এতে তিনি খুশি হবেন এবং আপনার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। অর্থাৎ নিজের পছন্দটাকে একটু ত্যাগ করেন, অন্যের পছন্দটাকে একটু গুরুত্ব দেন। এই বিষয়ে একটা গল্প মনে পড়ছে, একটু পরে গল্পটা বলছি। তাহলে কি করতে পারেন? একসাথে বসে খাবেন, উৎসবে শাশুড়ির প্রিয় খাবার রান্না করবেন, তার শরীর খারাপ হলে নিজের কাজ ফেলে তাকে একটু সেবা করার জন্য চেষ্টা করবেন। এগুলোতেই কিন্তু তার মন আপনার প্রতি ভরে যাবে। এই জিনিসগুলো একটু করবেন। ক্ষমা করা এবং ভুলে যাওয়া। শাশুড়ির সম্পর্কগুলোতে ছোটখাটো মনোমালিন্য হবেই শ্বশুর শাশুড়ির মধ্যে, মানে বউ শাশুড়ির মধ্যে। কিন্তু বারবার সেটা মনে রেখে দুঃখ পাওয়া কিংবা অভিযোগ করলে সম্পর্কটা আরো জটিল হতে থাকে। তো সুতরাং ক্ষমা করা এবং ভুলে যাওয়া, এইটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। স্যাক্রিফাইস কিভাবে কাজে আসে? কাউকে কষ্ট দিয়ে ফেলা কথাও যদি হয়, আচ্ছা নিজেই তাকে আগে ক্ষমা করে দিন। অন্যের ভুল ধরার আগে নিজেকে শান্ত করার চেষ্টা করুন। পুরনো ঝগড়া টেনে না আনে নতুন করে শুরু করুন। এই জিনিসগুলোকে আমাদের একটু মাথায় রাখতে হবে। এবং একটু বেশি ধৈর্য ও সহানুভূতি দেখানো। অর্থাৎ ধৈর্য রাখাটাও এক ধরনের স্যাক্রিফাইস, কারণ এটা নিজের ইগোকে সামলানো। ধৈর্য ধরা মানে আমার যে ইগো আছে এটাকে সামলানো। শাশুড়ি বা শ্বশুর হয়তো কিছু কথা বললেন, সেটা আপনি ভালোভাবে নেন, কিন্তু যদি আপনি তাদের দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন তাহলে অনেক কিছুই মাফ করা যায়। এই জিনিসগুলোকে আমরা একটু মাথায় রাখবো। খোলা মনে যোগাযোগ করা, তাদের সাথে খোলাখুলি কথা বলুন, বললে ভুল বোঝাবুঝির অবসান হয়। কিভাবে স্যাক্রিফাইস এখানে কাজে আসে? কিভাবে? নিজের অনুভূতি চেপে না রেখে শান্তভাবে বলা, এটাও আত্মত্যাগের অংশ, কারণ এতে ঝগড়া না করে বোঝাপড়া তৈরি হয়। এই জিনিসগুলোকে আমরা একটু মাথায় রাখবো। ভালোবাসা ও যত্ন। ভালোবাসা ছাড়া স্যাক্রিফাইস মূল্যহীন। কোনো শর্ত ছাড়া যখন আপনি ভালোবাসা দেন তখন তার প্রভাব পড়ে গভীরভাবে। তার মানে একে অপরকে আমরা এই ভালোবাসাটা দেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। এবার আসেন প্রতিদিনের ছোট ছোট কাজ, যেমন সকালে শুভ সকাল বলা, সালাম দেওয়া, শরীর খারাপ লাগলে একটু খোঁজ খবর নেওয়া, একসাথে বসে একটু গল্প করা, এগুলোতে রিলেশন বিল্ড হয়। এবার আসেন সর্বশেষ উপসংহারে কিছু কথা। স্যাক্রিফাইস মানে হলো নিজেকে বাদ দিয়ে অন্যকে জিতিয়ে দেয়া নয়, বরং এমন কিছু ছোট ছোট সিদ্ধান্ত নেওয়া যা সম্পর্ককে আরো মজবুত করে তোলে। সম্পর্কের মূল ভিত্তি হলো বোঝাপড়া, সম্মান, ভালোবাসা এবং ধৈর্য। আপনি যদি এই জায়গাগুলোতে একটু করে আত্মত্যাগ করতে পারেন তাহলে সম্পর্ক নিঃসন্দেহে হবে সুখী এবং স্থায়ী। ফাইনালি এক নজরে কথা হলো, সম্পর্ক গড়ে ওঠে ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার ভিত্তিতে। আর সেটাই পরিবারকে করে তোলে আশ্রয়ের সবচেয়ে বড় ঠিকানা। তো সুতরাং আমরা এই জিনিসগুলো একটু করব এখন থেকে। একটু মনোযোগ, কিছুটা সহানুভূতি আর অনেকখানি ভালোবাসা, এতেই শ্বশুর বাড়ি হয়ে উঠতে পারে নিজেরই আরেকটি বাড়ি। একটু মনোযোগ, কিছুটা সহানুভূতি এবং অনেকখানি ভালোবাসা, অনেকখানি ভালোবাসা, এতেই কিন্তু আপনার শ্বশুর বাড়ি নিজের বাড়ি হয়ে যেতে পারে। বউ শাশুড়ি কিংবা শ্বশুর শাশুড়ির সম্পর্ক যদি হয় বন্ধুর মতো, তবে পরিবার হয় আনন্দে ভরপুর একটা পৃথিবী। ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। এবার আসেন মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করা। প্রোগ্রামটা মনে হয় লেন্দি হয়ে যাচ্ছে। আহ, আমি কি এখানে শেষ করে দিব, না এটা কন্টিনিউ করবো, আরো 10-15 মিনিট চলবে? বলেন ভাইয়া বলেন, ভালো লাগতেছে। আচ্ছা, মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করার সিস্টেম কি, চলেন আমরা একটু আলোচনা করি। তাহলে চলার পথে প্রতিদিনই আমাদের নতুন নতুন মানুষের সাথে কিন্তু দেখা হয়, কর্মস্থলে, রাস্তায়, দোকানে কিংবা সামাজিক অনুষ্ঠানে। এই মানুষগুলোর সাথে যদি আমরা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি তাহলে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আমরা কিন্তু অনেক সুবিধা পেতে পারি। তাহলে তাদের সাথে কি করে আমরা রিলেশন বিল্ড করতে পারি? 1 নাম্বার, সততা এবং খোলামেলা মনোভাব দেখানো। হ্যাঁ, এমন মানুষ ব্যক্তিদের পছন্দ করে যারা সৎ এবং খোলামেলা, মিথ্যা কথা না বলে বাস্তবতা তুলে ধরে। আপনার অনুভূতিগুলোকে স্পষ্টভাবে প্রকাশ করুন, কিন্তু এবং নম্রভাবে প্রকাশ করুন। আগ্রহ দেখান, শোনার দক্ষতা গড়ে তুলুন। অর্থাৎ মানুষের সাথে মানুষ তাদের কথা শুনতে ভালোবাসে, ঠিক আছে? মনোযোগ দিয়ে অন্যের কথা শুনুন, মাঝে মাঝে চোখে চোখ রাখুন, মাথা নাড়ুন, প্রশ্ন করে বোঝার চেষ্টা করুন যে আপনি ওনার কথাটা শুনতে অনেক বেশি আগ্রহী। মানে এই যে উনি যখন কথা বলছে আপনার সামনের ব্যক্তিটা, আপনি খুব আগ্রহ সহকারে ওনার কথাটা শুনবেন। এই অভ্যাসটা গড়ে তুললে কিন্তু আপনি
তার সাথে একটা চমৎকার রিলেশনশিপ কিন্তু আপনার তৈরি হবে মানুষের সাথে। নাম মনে রাখুন এবং ব্যবহার করুন। অনেক সময় নাম বলে সম্বোধন করতে পারেন, ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। ছোট ছোট ভালোবাসায় কাজ করুন, কাউকে সাহায্য করুন, দরজা খুলে দিন, শুভেচ্ছা জানান। এসব ছোট ছোট কাজ মানুষের মন ছুঁয়ে যায়। বিনামূল্যে দেওয়া হাসি কিংবা আন্তরিক শুভকামনা কিন্তু অনেক দূরে নিয়ে যেতে পারে। মানে বিনামূল্যে আপনি একটা হাসি দিতে তো আর টাকা খরচ হচ্ছে না। একটু হাসি, একটু আন্তরিক শুভকামনা কিন্তু আপনার সাথে তার সম্পর্কটা অনেক দূর নিয়ে যাবে। এই জিনিসগুলো আমরা একটু মাথায় রাখবো। সম্মান দেখাবো, দেখানো, বিচার করবেন না। অর্থাৎ কারো আচরণ বা মতামতের ভিত্তিতে তাকে বিচার না করে তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করুন। প্রত্যেকের জীবনের অভিজ্ঞতা আলাদা, সেই দৃষ্টিতে দেখলে সম্পর্ক কিন্তু গভীর হয়। তো যাই হোক, আমি আরো কয়েকটা বিষয় আমাদের ছিল, আমরা ওই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আরেকদিন কথা বলবো। নিজের মানসিকতা ইতিবাচক রাখুন। মানুষের সাথে রিলেশন বিল্ড করার জন্য মানুষ সবসময় ইতিবাচক, আশাবাদী এবং প্রেরণাদায়ক ব্যক্তিদের সঙ্গে থাকতে চায়। আপনি যদি পজিটিভ চিন্তা করেন, সেটা অন্যদের উপরেও কিন্তু প্রভাব ফেলে। এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। মানুষের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য আমাদের আর কি কাজ করতে হবে? সম্পর্ক গড়ে তোলা ধৈর্যের কাজ। মানুষের সাথে রিলেশন বিল্ড করা, সম্পর্ক তৈরি করা, এটা কিন্তু ধৈর্যের কাজ। হ্যাঁ, একটা দিনের মধ্যে বিশ্বাস অর্জন করা যায় না। নিয়মিত যোগাযোগ এবং আন্তরিক ব্যবহার কিন্তু এখানে জরুরি। আমি মানুষ বলতে প্রতিবেশী, চলার পথে যে মানুষগুলোর সাথে দেখা হয় আমাদের প্রতিদিন, ওই মানুষগুলোর কথাই বলছি। একদিনে তার সাথে সম্পর্ক তৈরি হবে না, নিয়মিত যোগাযোগের মাধ্যমে হবে। পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিন। সব মানুষের সঙ্গে একইভাবে ব্যবহার না করে তাদের আচরণ বুঝে নিজেকে সামঞ্জস্য করুন। নমনীয়তা সম্পর্ক গড়ার বড় চাবিকাঠি। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। সংক্ষেপে বলতে গেলে ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে দরকার আন্তরিকতা, শ্রদ্ধা, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব। তাহলে সংক্ষেপে বলতে গেলে বলা হয় ভালো সম্পর্ক গড়ে তুলতে হলে দরকার হলো আন্তরিকতা, শ্রদ্ধা, ধৈর্য এবং ইতিবাচক মনোভাব, এই জিনিসগুলো। এবার আসেন ফাইনাল এক নজরে যদি বলতে চাই, মানুষের সাথে রিলেশন বিল্ড করতে হলে একটি হাসি, একটি শ্রবণ মন আর একটি সহানুভূতিশীল হৃদয় সম্পর্কের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাহলে মানুষের সাথে সম্পর্ক তৈরি করতে হলে একটি হাসি খুবই ইম্পর্টেন্ট, একটি শ্রবণ মন মানে শোনার মন মানসিকতা, আর একটি সহানুভূতিশীল হৃদয় সম্পর্কের সবচেয়ে শক্তিশালী অস্ত্র। তাহলে কারোর সাথে রিলেশন তৈরি করতে হলে এই একটা স্লাইডে কিন্তু খুব ইম্পর্টেন্ট। 2 নাম্বার, সফলতা আসে যখন আপনি সম্পর্ককে গুরুত্ব দেন লাভের চেয়ে বেশি। মানে এই সফলতা আসবে তখনই যখন আমি একজনের সাথে সম্পর্ক তৈরি করব, সেখানে আমি লাভের কথা চিন্তা করব না, ঠিক আছে। সম্পর্ককে গুরুত্ব দেন লাভের চেয়ে বেশি। আমার তার সাথে এখন এই মুহূর্তে কি লাভ, আমি এই মুহূর্তের লাভ বাদ দিয়ে যদি তার সাথে রিলেশনটা করতে পারি, তাহলেই কিন্তু আমার দীর্ঘমেয়াদী একটা সম্পর্ক তৈরি হবে। এবার আসেন নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসে আমাদের আপলাইন, ডাউনলাইন এবং ক্রস লাইনের সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে এই বিষয়, এবং আমাদের বাবা মার সাথে কিভাবে সম্পর্ক তৈরি করতে হবে, এই বিষয়গুলো নিয়ে আমার কিছু স্লাইড ছিল। আরো 4-5টা বিষয় আমাদের এখানে ছিল। যেহেতু আজকে এটা লেন্দি হয়ে গেছে, আমি আজকে আর বেশি কথা বলবো না। ওই স্লাইডগুলো নিয়ে আমরা আরেকদিন ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। সর্বোপরি সর্বোপরি আপনাদের জন্য যে ইনফরমেশনটা রইলো, যে আমাদের আরো 4টা বিষয় আমরা একটু স্কিপ করে চলে গেলাম। এগুলো আমরা নেক্সট আরেকদিন ইনশাল্লাহ কথা বলবো, নেক্সট কোন উইকে। এখন আজকের আলোচনার সর্বশেষ মূল কথা যেটা, সম্পর্ক হলো সেই সেতু যা আমাদের একে অপরের সাথে বেঁধে রাখে। সেই সেতুকে যত্ন করে তৈরি করতে হয়, ভালোবাসা দিয়ে মজবুত করতে হয়। তাহলে এই স্লাইডের মর্মার্থটা আপনারা একটু ফিল করেন, যে এই স্লাইডে কি বলা হচ্ছে। সম্পর্ক হলো সেই সেতু, ব্রিজ, রাস্তা, কালভার্ট যা আমাদেরকে একে অপরের সাথে বেঁধে রাখে। একটা সেতু যেমন এই কুল থেকে ওই কুল, এই পারে ওই পারের মধ্যে বন্ধন তৈরি করে, আমাদের সম্পর্ক হলো সেরকম একটা সেতু যা আমাদের একে অপরের সাথে বেঁধে রাখে। সেই সেতুকে যত্ন করে তৈরি করতে হয়। সেই যত্নটা হলো ভালোবাসা দিয়ে মজবুত করতে হয়। ঠিক আছে, সেই সম্পর্কে যদি ভালোবাসা থাকে সেটা তাহলে মজবুত হয়। এটা মাথায় রাখতে হবে আমাদেরকে। সফল জীবন শুধু অর্থ নয়, বরং সম্পর্কের গুণগত মানে মাপা হয়। তাহলে সফল জীবন শুধু অর্থবিত্ত নয়, সম্পর্কের গুণগত মানে মাপা হয়। যদি আমরা
চারপাশের মানুষের সাথে সুন্দর সম্পর্ক তৈরি করতে পারি, তাহলে জীবনের সব দরজা আমাদের খুলে যাবে ইনশাল্লাহ। সাফল্যের সব দরজা আমাদের খুলে যাবে। এই জিনিসটা আমরা ইনশাল্লাহ মাথায় রাখবো। তাহলে আজকের এই ট্রেনিং এ বার্তা খুব সহজ। আমি আজকের ট্রেনিং থেকে আপনাদেরকে কি মেসেজ বা ইনফরমেশন দিচ্ছি, বার্তাটা হলো ভালো সম্পর্ক গড়ুন, বিশ্বাস তৈরি করুন, ভালোবাসা ছড়ান। আপনি নিজেই হবেন একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা। তাহলে আজকে এই টোটাল আমার আলোচনায় ফাইনালি মেসেজ হলো যে ভালোবাসার সম্পর্ক, ভালো সম্পর্ক গড়ুন, বিশ্বাস তৈরি করুন, ভালোবাসা ছড়ান। ভালো সম্পর্ক গড়ুন, বিশ্বাস তৈরি করুন, ভালোবাসা ছড়ান। আপনি নিজেই হবেন একটি ইতিবাচক পরিবর্তনের সূচনা। আজ আপনি কিভাবে আপনার পরিবার, বন্ধু, আত্মীয়দের সাথে বা আপলাইন, ডাউনলাইন, ক্রসলাইনের সাথে অথবা প্রতিবেশীর সাথে একটি ভালো সম্পর্ক গড়ে তুলবেন, তার ছোট্ট একটি উদ্যোগ আজ থেকেই গ্রহণ করুন। আজ থেকেই শুরু করুন যে আমি কি করে রিলেশন বিল্ড করব মানুষের সাথে, এটা আজকে থেকে আমরা শুরু করব। এবার আসেন, সম্পর্ক কাহাকে বলে, একটা ভালো রিলেশনশিপ কাহাকে বলে। একটা বনের পশুকেও যদি আপনি পোষ মানাইতে পারেন, সেও কিন্তু আপনার কথাই চলবে। যেমন এই পশুটাকে যখন পোষ মানানো হয়েছে, দেখেন সে কিন্তু আমার কথাই চলতেছে, দেখছেন? বললাম যে চলো একটু ঘুরে আসি বন্ধু, সে কিন্তু চলে যাচ্ছে। সে যেখানে আমাকে হিট করার কথা, সে কিন্তু আমাকে হিট করতেছে না। বিষয়টা কি বুঝছেন? বনের বাঘ, বনের বাঘকেও কিন্তু মানুষ পোষ মানায় না, বলেন? আমরা দেখি না চিড়িয়াখানায় বিভিন্ন জায়গায়? তাহলে এই যে বনের, এই যে সিংহ যাকে আমরা ভয় পাই, সেও কিন্তু আপনার কথা শুনবে, যদি আপনি তাকে ওইভাবে ভালোবাসা দিয়ে রিলেশন তৈরি তার সাথে তৈরি করতে পারেন। তো ইনশাল্লাহ আমাদের অনেক হয়তো বন্ধু, আত্মীয় স্বজন, প্রতিবেশী আছে যারা এরকম সিংহের মতো আচরণ করে, আমার সাথে খুব খারাপ আচরণ করে, হ্যাঁ, আমাকে মানে খুব তুচ্ছতাচ্ছিল্য করে বা আমার জীবন নাশ করতে চেষ্টা করে। আসুন আমরা ভালোবাসা দিয়ে ওই লোকগুলোর মন জয় করে ফেলি, আমরা একসাথে পথ চলি। ইনশাল্লাহ আগামী দিন আমাদের জন্য মঙ্গলজনক হবে, এই আশাবাদ ব্যক্ত করে সর্বশেষ আজকের এই ট্রেনিংটি শেষ পর্যন্ত যারা ছিলেন, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। ফাইনাল কথা হলো, সম্পর্ক যেখানে শক্তি, সেখানেই থাকে সফলতার চাবিকাঠি। সম্পর্ক যেখানে শক্তি, সেখানেই থাকে সফলতার চাবিকাঠি। এই বলে আমি আজকে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের 26 জন আছেন এখনো, আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, শেষ পর্যন্ত আপনারা ছিলেন। তো মাঝখানে আমি আরো 4-5টা বিষয়ের উপর স্লাইডগুলো আমি একটু স্কিপ করছি। ইনশাল্লাহ আমরা আগামী কোনো একদিন, নেক্সট কোনো এক সপ্তাহে আমরা এই বিষয়গুলো নিয়ে আবার কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে টোটাল আলোচনা থেকে যদি একটা নতুন মানুষের সাথেও আপনার সম্পর্কটা মজবুত হয়, আপনার একজন ব্যক্তির সাথেও যদি আজকের আলোচনার পর রিলেশন বিল্ড হয়, তাহলে আমি এই যে 2টা দিন কষ্ট করে যে জিনিসটা তৈরি করলাম, আমি মনে করবো আমার এই তৈরি করাটা সার্থক হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আজকে আমাদের মূলত আমাদের ট্রেনিং সেশন এখানেই শেষ। ইনশাল্লাহ আমরা এখন একটু আমরা ফিলিং শেয়ার করব সবাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। তো আজকের এই ট্রেনিং এর আলোকে আপনারা যদি কেউ কিছু বলতে চান, আপনাদের ফিলিং শেয়ার করতে পারেন ইনশাল্লাহ। আস্তে। কি ভাইয়া, কেউ কিছু বলবেন? আজকের ট্রেনিং এর আলোকে কিছু বলবেন? স্বেচ্ছায় যদি কেউ কিছু বলতে চান আচ্ছা, বলবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আনোয়ার বলছি স্যার। জি ভাইয়া, স্যার কোত্থেকে বলছেন বলেন? স্যার স্যার, আনোয়ার বলছি স্যার, সাভার থেকে স্যার। আচ্ছা আনোয়ার ভাই, বলেন ভাইয়া। স্যার স্যার আলহামদুলিল্লাহ স্যার, আপনি খুব সুন্দর করে, খুব কষ্ট করে যে স্লাইড গুলো তৈরি করছেন এবং যে দিক নির্দেশনা গুলো আজকে দিলেন, স্যার ভবিষ্যৎ জীবনে আমাদের অনেক কাজে আসবে এবং উপকারে আসবে আলহামদুলিল্লাহ। তো আমরা এগুলো কিন্তু সবাই জানি স্যার, যে কথাগুলো বললেন জানি, বাট এই যে মনে করিয়ে দিলেন এবং কিছু কিছু জিনিস নতুন ভাবে সংযুক্ত করছেন, আলহামদুলিল্লাহ আমাদের চলার পথে অনেক কাজে লাগবে স্যার। তো আপনাকে অশেষ ধন্যবাদ স্যার, ওই কথাগুলো বলার জন্য, আমাদেরকে শোনানোর জন্য। আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ আমরা ভবিষ্যতে আরো এইরকম ভালো ভালো স্লাইড শুনতে পারবো বা কথাবার্তা শুনতে পারবো। আর আমাদের জন্য দোয়া করবেন স্যার। জি ভাইয়া, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব, আমরা এই সবগুলো বিষয়ে আমরা যা শুনলাম, আমরা রিলেশন বিল্ড করব ইনশাল্লাহ। যে এরপরে কেউ কিছু বলবেন স্বেচ্ছায়, যদি কেউ কিছু বলতে চান, তোহরা ম্যাডাম আপনার এটা আনমিউট করা আছে, চাইলে বলতে পারেন। লাবণী আক্তার ম্যাডাম, হ্যাঁ, চাইলে কিছু বলতে পারেন।
আসসালামু আলাইকুম। ভাইয়া না, খুবই ভালো লাগলো, কারণ একটার সঙ্গে একটা তো জড়িত। এটা আসলে সবকিছুরে আমাদের জানা দরকার। এটা তো পারিবারিক ভাবে এটা আমাদের অনেক কিছুই জানার দরকার সবাইরে। তো যাই হোক, অনেকেই জানি আমরা এগুলো, কিন্তু তারপরেও আপনার ইয়েটা খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ আরো ভালো ভালো আমাদেরকে ইয়ে দেওয়ার জন্য। তা ঠিক আছে ভাইয়া। জি, তোহরা ম্যাডাম, অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি, হ্যাঁ লাবণী। জি। আমি আসসালামু জামান আলাইকুম। পাবনা থেকে। জি ভাইয়া। আমি জামান পাবনা থেকে। ও, পাবনা থেকে জামান ভাই বলেন। ও জামান ভাই, আসসালামু জি আলাইকুম, ভাই, বলেন ভাইয়া। আমার একটু ওই আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক উন্নয়নের যে স্লাইড গুলো করেছেন, আমি এই স্লাইড গুলো কোথায় আবার দেখতে পাবো? ও, আপনি বললে আমি পাঠিয়ে দিব না ভাই, স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিব না ইনশাল্লাহ। আচ্ছা, যদি সম্ভব হয়। পরের আপনি গুলো আমি আমাকে সংগ্রহ করেছি। আপনি আমাকে হোয়াটসঅ্যাপ বাট নাম্বারটা দিয়েন, আমি পাঠিয়ে দিব না ইনশাল্লাহ ভাইয়া। জি জি, আমি লিটন আপনাকে স্যার, লিটন স্যার, জামান ভাই আমার কলিগ। আজকে আচ্ছা জামান আচ্ছা। ভাইরে, জামান সাহেব আজকে ই করছি, জয়েন জি জি করাইছি। আসছি। জি জামান ভাই, আমি ওই যে আনোয়ার ভাই থেকে আমার নাম্বারটা নিয়ে হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন, আমি ওই স্লাইডটা পাঠিয়ে দিব না ইনশাল্লাহ। জি। হ্যাঁ, আপনার নাম্বার পাইছি, আমি জি পাঠিয়ে ভাইয়া, দেবো জি। ইনশাল্লাহ। জি ভাইয়া, অনেক ধন্যবাদ ওকে, ভাইয়া। ধন্যবাদ ভাইয়া। আর খুব জি। ভালো লেগেছে, প্রথম দিনে আমি জয়েন করলাম, খুব ভালো লেগেছে। আশা করি আরো আমাদের এই অনুষ্ঠানটা কলের ওবে ভরে যাবে। আমরা অনেকেই এখানে উম, এসে কিছু না কিছু উপকৃত হবো ইনশাল্লাহ। আমি প্রথম দিনে যতটুকু শুনলাম, দেখলাম, এবং অন্যান্য সবাই পার্টিসিপেন্ট করেছেন তাদেরকে আহ, সবারই উপকার হবে আশা করি। অনেক ধন্যবাদ জামান এজন্য ভাই। আপনাকে থাকবেন আমাদের সাথে ইনশাল্লাহ। জি, লাবণী ইনশাল্লাহ। ম্যাডাম কিছু বলতে চাইছিলেন, লাবণী ম্যাডাম। আসসালামু আলাইকুম সবাইকে। আহ, জি, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমডি স্যারকে, এত কষ্ট করে আমাদের জন্য যে উম, এই 2 দিন ধরে উনি যে কষ্ট করেছেন, সেজন্য আমি আমাদের এমডি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আসলে এই জিনিসগুলো আমাদের উম, প্রতিনিয়ত সবার জীবনেই দরকার। প্রতি মুহূর্তে এই জিনিসগুলো আমাদের সবার দরকার। আসলে আমরা এই জিনিসগুলো জানলেও অনেকে মানি না। আর অনেক কিছু আসলে আমাদের ভুল ভ্রান্তি থাকে, সেগুলো আমাদের তুলে ধরছেন কি করে আমরা সম্পর্ক বিল্ড আপ করব। আর সম্পর্ক বিল্ড আপ করা, আমরা যে বিজনেসটা করি এখানে প্রধান কাজই হলো সম্পর্ক বিল্ড আপ করা। আমাদের কাজটাই হলো সম্পর্ক বিল্ড আপ করা। আমরা সবার সাথে যত সম্পর্ক ভালো রাখবো, সেটা পরিবার হোক, তারপরে প্রতিবেশী হোক, বন্ধু বান্ধব হোক, সবার সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করাটাই হলো আমাদের বিজনেস। তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের ইব্রাহিম খলিল লিটন স্যারকে। উনি আমাদের এত সুন্দর একটা ট্রেনিং করে করিয়েছেন, যেটা হয়তো আমরা সবাই মনে করি এটা আমাদের বিজনেসের পার্ট না, আসলে কিন্তু এটা আমাদের বিজনেসের অনেক বড় একটা পার্ট। এই জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এমডি স্যারকে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওকে। জি, ধন্যবাদ আপু। আমরা অনেকেই জানি না আমাদের লাবণী আক্তার ম্যাডাম, যিনি এই মুহূর্তে কথা বলছেন, উনি আমাদের কোম্পানির সম্মানিত ডায়মন্ড এক্সিকিউটিভ এবং বাংলাদেশের ফার্স্ট লেডি ডায়মন্ড। এবং আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব যিনি আছেন, ডাক্তার রিয়াজ ভাইয়ের কিন্তু ওয়াইফ, উনি সহধর্মিণী। তো আমরা ওনাদের দুজনের জন্যই দোয়া করি, আল্লাহ ওনাদেরকে সুস্থ এবং নেক হায়াত দান করুক। তো আপু, আমিন। অনেক ধন্যবাদ। যে আর কেউ কিছু বলবেন? আসসালামু আলাইকুম। যে কে বলছিলেন? আব্দুল মান্নান, বগুড়া থেকে। ও, বলেন ভাইয়া। হ্যাঁ, আব্দুল মান্নান ভাই, জি আসসালামু আলাইকুম, বলেন। স্যার, কালকে হয়তো আমাদের এখানে এই পূর্ণ মিলনী একটা অনুষ্ঠান করতে যাচ্ছি আমরা। ঈদ পরবর্তী একটা পূর্ণ মিলনী আর কি। কাসেম স্যার মনে হয় আসবে। দোয়া করবেন আমরা প্রোগ্রামটা যেন ভালোভাবে করতে পারি। ও, বগুড়াতে না? হ্যাঁ, বগুড়াতে। আর বগুড়ায় যদি আমাদের কোম্পানির কোনো সেট থাকে, তাদেরও দাওয়াত রইলো। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকের প্রোগ্রাম কেমন লাগলো ভাইয়া? জি, আজকে প্রোগ্রামটা স্যার, খুব ভালো বগুড়ার লাগছে। প্রোগ্রামটা কবে? মান্নান ভাই, আমি শামীম, আমার বাড়ি কিন্তু বগুড়া সোনাতলা। বগুড়ার প্রোগ্রামটা কালকে, আগামীকাল। আগামীকাল 3টায়। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, আচ্ছা, এই বিষয়ে আমরা ইনশাল্লাহ। কাশেম ভাইয়ের সাথে আলাপ করবো না ইনশাল্লাহ। জি আচ্ছা। জি। জি, অনেক ধন্যবাদ শামীম ভাই, আপনাকে অনেক ধন্যবাদ।
যে আর কেউ কিছু বলবেন স্বেচ্ছায় যদি কেউ কিছু বলতে চান? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম অসংখ্য হারুন ভাই। ধন্যবাদ। জি আজকে অনেক ট্রেনিং করছি। আজকে ট্রেনিংটা স্যার আনকমন ছিল, যদিও আমরা সবাই জানি আত্মীয়তা, ফ্যামিলি, বন্ধু বান্ধব, তারপরও কিছু আনকমন টপিক ছিল, যেটা স্যার আবার নতুন করে সেতু বন্ধন তৈরি করার জন্য কাজ দিবে ইনশাল্লাহ। আমার ভিতরে একটা কিউরিসিটি তৈরি হয়েছে, আমার ভিতরে একটু ছিল, গ্যাপ ছিল। এটা আজকের আলোচনায় আমি আরো মানে উদ্বুদ্ধ, কি বলবো, ভালো লাগলো স্যার এই আলোচনাটা। আবার নতুন করে অনেক কিছু শিখলাম, বুঝলাম। নতুন একটা সেতু বন্ধন তৈরি হবে ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আলোচনা করার জন্য স্যার, উদ্বুদ্ধ করার জন্য। থ্যাংক ইউ স্যার। জি আসসালামু জি আলাইকুম। হারুন ভাই, অনেক ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ দোয়া রইল যেন আত্মীয়দের সাথে সম্পর্ক মজবুত হয়, প্রতিবেশী বন্ধু বান্ধব সবার সাথে যেন দারুণ সম্পর্ক আমাদের সবারই তৈরি হয়। যে নেক্সট আর কেউ কিছু বলবেন স্বেচ্ছায় যদি কেউ কিছু বলতে চান? আচ্ছা, জুবাইদুল ইসলাম ভাই আছেন? আমি সিরিয়াল অনুযায়ী তাহলে একে একে নাম বলতে থাকি, সবাই আমরা 1-2 মিনিট করে একটু কথা বলি। জুবাইদুল ইসলাম ভাই, জুবাইদুল ইসলাম বাবু ভাই, রংপুর। ভাই আনমিউট করে কিছু বলেন। জুবাইদুল ইসলাম ভাই। আচ্ছা আসসালামু আলাইকুম। আচ্ছা ভাইয়া, জুবাইদুল ইসলাম ভাইয়ের জায়গায় আপনি বলেন ভাইয়া। জি আসসালামু হ্যাঁ, আমি আলাইকুম। জিয়াউর রহমান বলছি রংপুর থেকে। জি 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 আমাদের গুড্ডু ভাই সহ আমরা এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, জি, ওয়ালাইকুম গুড্ডু আসসালাম ভাইয়া। ভাইকে জি আমরা উপভোগ করলাম। ওয়ালাইকুম আসসালাম গুড্ডু এই যে ভাই। আমি জানি যে আপনাদের তো খালি ব্যবসায়িক আলোচনা হয়, কেন জানি আজকে আবার এইটা আলোচনা খুব ভালো লাগলো আমাকে। উনি বললো যে পারিবারিক যে একটা বন্ধনের বিষয়ে যে স্যার এত সুন্দরভাবে বলতে পারে। হ্যাঁ, মনোযোগ সহকারে আমরা দুজনেই শুনলাম, খুবই ভালো লাগলো। যে আসলে আমি বললাম যে আসলে ব্যবসা তো শুধু পৃথিবীতে না, ইহকাল এবং পরকাল মিলেই ব্যবসা। তো স্যার যে ব্যবসার কথা আজকে প্রশিক্ষণের মাধ্যমে বা উপস্থাপনের মাধ্যমে তুলে ধরলেন, সেটা কিন্তু আখেরাতের বিজনেসের বড় একটা অংশ তুলে ধরলেন। পারিবারিক বন্ধন, প্রতিবেশীর হক, সবকিছু আমরা মনে করায় দিলেন আমাদেরকে। খুবই ভালো লেগেছে আমাকে এবং ভাইকে, খুব ভালো লেগেছে। এবং আমাদের সকলকেই কিন্তু এই প্রোগ্রামটা, আজকের প্রোগ্রামটা খুবই ভালো লাগছে। কারণ যে আমরা শুধু দুনিয়াবি ব্যবসা করার জন্য আসি নাই। আসলে এই বিজনেসটা হচ্ছে মানব সেবার বিজনেস। আমরা কিন্তু অনেকেই অনেক টাকা পয়সা রোজগার করে, তারপরেও আমাদের এই যে চিকিৎসা সেবায় যে আমরা নিয়োজিত আছি, সকলে কিন্তু টাকার জন্য না। কারো এত ভালো লাগে এই পেশাটাকে যে একটা মানুষের মুমূর্ষ সময়ে কাজে লাগতে পারে। হয়তো একটা হার্ট, ওপেন হার্ট করাতে হবে, কিন্তু তার কাছে টাকা নেই অতগুলো। দেখা গেল 10 লাখ টাকা লাগতেছে ওপেন হার্ট করাতে। অথচ আমাদের এখানে 1 লাখের মনে হয় না যে 1 লাখ টাকা লাগবে একটা ওপেন হার্টের যে ট্রিটমেন্টটা আমরা দিব, আমাদের কোম্পানি দিচ্ছে। অথচ তার কোনো হার্ট কাটতে হবে না, তার কোনো অপারেশন করতে হবে না। আমাদের এই যে ন্যাচারাল যে খাবারটা, খাদ্য পরিপূরক, ফুড সাপ্লিমেন্ট, এটা দিয়েই কিন্তু সম্ভব হার্টের একটা অপারেশন, ওপেন হার্ট ঠেকানো সম্ভব। তো আমরা এত বড় একটা ভালো কাজে নিয়োজিত আছি, আমাদের অনেকের কাছে আমরা গর্ববোধ করি। এবং আমরা স্বেচ্ছায়, সজ্ঞানে এবং নিজের ভালো লাগা থেকে, মানুষের উপকার করার ইচ্ছা থেকেই আমরা এই পেশাটাকে আনন্দের সহিত গ্রহণ করেছি। দেখেন আজকে দেখা যায় যে এই আমাদের এই প্রোগ্রামের কারণে কত লোক উপকৃত হচ্ছে। আলহামদুলিল্লাহ, কত লোক কাটাছেঁড়া থেকে বেঁচে যাচ্ছে। তো স্যারকে ধন্যবাদ যে আখিরাত এবং দুনিয়াবি দুইটাই আহ, প্রশিক্ষণ বলেন, আহ, উপস্থাপন বলেন। আমাদের লিটন স্যার, ইব্রাহিম খলিল লিটন স্যার, কোম্পানির এমডি সাহেব যে এত সুন্দর বলতে পারেন, সবাই মুগ্ধ হয়েছে। আমরাও মুগ্ধ। স্যারকে ধন্যবাদ জানাই। আল্লাহর
দরবারে রিকোয়েস্ট জানাই যে স্যারের সুস্থতা তাড়াতাড়ি সম্পূর্ণ সুস্থ করে দেখ, এবং যতদিন বেঁচে থাকবে যেমন সুস্থ সবল ভাবে আমাদের পাশে থাকতে পারে, মানুষের পাশে থাকতে পারে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। স্যারকে ধন্যবাদ। জি জি ভাইয়া, অনেক ধন্যবাদ। আপনারা দোকানের মধ্যে থেকেও ভিড়ের মধ্যে থেকেও টোটাল প্রোগ্রামটা শুনছেন, এই জন্য অনেক ধন্যবাদ। আমি আমাদের জুবাইদুল ইসলাম বাবু ভাইকে বলছি আজকের প্রোগ্রাম সম্পর্কে কিছু বলেন। বাবু ভাই। আসসালামু আলাইকুম জি, রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইয়া, ওয়ালাইকুম। আজকে প্রোগ্রাম সম্বন্ধে কি বলবো স্যার, অসাধারণ অসাধারণ প্রোগ্রাম হয়েছে। যে প্রোগ্রামটা আজকে আপনি করছেন আমার পুরাতন ট্রেনিং এর মানে স্লাইড গুলো মনে করে দিয়েছেন। একটা স্লাইড তারপরও বলি, রেগেছেন তো হেরেছেন। এবং আরেকটা বিষয় ওই ট্রেনার সাহেব বলছিলেন, আপনি যদি কারো প্রশংসা করেন, আপনি যদি কাউকে প্রশংসা করেন, তাইলে কি হয়, ওই লোকটাকে আপনি যতই রাগান্বিত হোক, যতই আপনার শত্রু হোক না কেন, যদি আপনি প্রশংসা করতে পারেন তাহলে সে আপনার বন্ধু হবে। তো সেই জিনিসটা আপনার আজকে ট্রেনিং এর মধ্যে ফুটে আসছে, অসাধারণ অসাধারণ। তো এই ট্রেনিংটা আমাদের মাঝে কন্টিনিউ হওয়া দরকার আছে, তাহলে আমাদের স্কিল স্কিল ডেভেলপ হবে, আমাদের বিজনেসটাও বেড়ে যাবে। তো আমি আশা করবো স্যারের কাছে ট্রেনিং গুলো কন্টিনিউ করার জন্য। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। অনেক ধন্যবাদ ভাইয়া। কন্টিনিউ থাকবেন ইনশাল্লাহ, প্রোগ্রাম আমাদের রেগুলার হবে। এই মুহূর্তে আমাদের নোমান শিবলি ভাই, চকরিয়া নোমান শিবলি ভাই। শিবলি ভাই, আনমিউট করে কিছু বলেন। নোমান শিবলি ভাই অথবা সিরাজুল ইসলাম শিবলি ভাই, আনমিউট করে কিছু কথা বলেন। সিরাজুল ইসলাম শিবলি ভাই, আমার কথা শুনছেন? আমি চকরিয়া থেকে একজনের কথা শুনতে চাইছিলাম। আচ্ছা, যদি না শুনেন, আমাদের ডাক্তার শামীমা ফারজানা মনি আপু, আপনি কিছু বলেন, আনমিউট করেন। স্যার জুবাইদুল ইসলাম ভাই আসছেন, জুবাইদুল ইসলাম ভাই আসছেন। হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ, জুবাইদুল ইসলাম ভাইয়ের কথা শুনছি আমরা। ডাক্তার মনি আপা, আমার কথা শুনতেছেন? আনমিউট করেন। আচ্ছা, চকরিয়া কাউকে পাওয়া যাচ্ছে না, আনমিউট করতে পারছে না মনে হয়। হ্যাঁ আপু আসছেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আপু বলেন। আসলে আমি তো মিস করে ফেললাম, আমার যে রুগী ছিল, দূরের থেকে একটা রুগী আসছে, আমি রুগীর জন্য ওয়েট করতে করতে আমি আপনার প্রোগ্রামে প্রথম থেকে জয়েন হতে পারি নাই, এই জন্য সরি। আসলে আমি মিস করলাম আর কি। আমি আসলে যখন আপনি বিদায় নিয়ে নিচ্ছেন তখনই আমি আসলাম, তখন 10টা 22 হয়ে গেল। উম, এই জন্য আমি আসলে কি বলছেন, কি নিয়ে বললেন, আমি আসলে বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক আপু, তাহলে নেক্সট আরেক সময় হবে ইনশাল্লাহ। তারপর ওকে। আপনি আসছেন লাস্টের দিকে, তারপর আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, ঠিক আছে থ্যাঙ্কস। আপু, যে ধন্যবাদ। যে আমাদের শিবলি ভাই কি আছেন? শিবলি ভাই। আচ্ছা, চট্টগ্রাম থেকে আমাদের আতিক ভাই শুরু থেকে মনে হয় ছিলেন। আতিক ভাই কিছু বলেন। সৈয়দ আতিক ভাই, আতিকুর রহমান, আনমিউট করে বলেন ভাইয়া। আসসালামাইকুম, সবাইকে সালাম। ওয়ালাইকুম। লিটন ভাই তো আমি আজকে 25 বছর ধরে ওনাকে চিনি। উনি ওনার সিনসিয়ারিটি, ওনার অনেস্টি, ওনার মানে অ্যাক্টিভিটি, মানে মানুষের উপকার করা, মানুষের কে সহযোগিতা করার মেন্টালিটি আছে। আজকের আলোচ্য বিষয় নিয়ে যে আলোচনা হইলো, ভালোই লাগছে। এই ধরনের আলোচনা আমাদের সবাইকে স্বাস্থ্য সচেতন করতে বা সমাজের উপকার করার জন্য যথেষ্ট কাজ, মানে উৎসাহ যোগাবে। এবং আমরা এভাবে যদি করতে পারি, মানুষের সাথে রিলেশন বিল্ড করতে পারি, আমাদের বিজনেসও ভালো হবে, প্লাস নিজেরাও ভালো থাকতে পারবো। আর আমি অবশ্য বাইরে থেকে আসছি, মাত্র একটু বাইরে গেছিলাম, আলোচনা মোটামুটি শুনতে। যাই হোক, অন্য বক্তারা আছেন, ওনারা কথা বলবেন, ওনারা ভালো জানেন বুঝেন। লিটন ভাইকে জাযাকাল্লাহ খায়ের, আল্লাহ আপনাকে উত্তম বুদ্ধি দান করুক। যাই হোক, এই আজকের আলোচনার জন্য উনি আমাকে নিজে ফোন করে জানিয়েছেন যে আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ সবার জন্য।
একটু থাকেন। আমি একটু দেরিতে হলেও ঢুকেছি। যাই হোক, আমি একটা ক্লায়েন্টের বাসায় ছিলাম, অ্যাস্ট্রোলজি করতেছিলাম, সেখান থেকে ঢুকেছি, যতটুকু পারছি কাজ করতে পারছি। যাই হোক, ভালো থাকবেন সবাই। ইসলাম আলাইকুম, আল্লাহ হাফেজ, জাজাকাল্লাহ খায়ের। যে আতিক ভাই অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমি আমাদের কাশেম ভাই, আমাদের প্রিয় ভাই কাশেম ভাইকে বলবো আজকের প্রোগ্রামের আলোকে কিছু বলার জন্য। ও শিবলি ভাই আসছেন নাকি? শিবলি ভাই, জি ভাই, আমি তো কয়েকবার চেষ্টা করছি। আপনি বসেন, বসে কথা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ। ভাইয়া কি শুরু থেকে ছিলেন? জি জি, চমৎকার আলোচনা হয়েছে। এই যে স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় রাখা, তারপরে প্রতিবেশীদের হক, বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক বিল্ড আপ, সবকিছু শুনছি। মাঝে মধ্যে আবার কিছু কথাবার্তা বলতে গিয়ে কিছুটা হয়েছি, বঞ্চিত হয়েছি, মানে বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা প্রোগ্রাম আমরা এনজয় করলাম। আগামী দিনে এরকম আরো আমরা জানবো, শুনবো, এবং এটা আমাদের বিজনেসেও কাজে আসবে বলে আমি মনে করি। আমার মোবাইল চার্জ প্রায় শেষ, আমার মনে হয় একটু হলে বন্ধ হয়ে যাবে, 0% হয়ে যাচ্ছে চার্জ। জি শিবলি ভাই অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। জি জি জি। শিবলি ভাই আপনাকে ধন্যবাদ। আগামী সপ্তাহে আমরা চকরিয়া আসবো ইনশাল্লাহ, আমাদের ওই যে চেয়ারম্যান সাহেব সহ। প্রিপারেশন নেন আপনারা। জি 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 ইনশাল্লাহ। জি জি আমাদের, ইনশাল্লাহ জি ইনশাল্লাহ। জি আমাদের কাশেম ভাই, প্লিজ কাশেম ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। গতকাল ঘুমায় পড়ছিলাম, আজকেও ঘুম ঘুম চলে আসছিল। যে সুন্দর স্নিগ্ধ যে আবহাওয়া, আর আজকের আলোচনা স্নিগ্ধ, যদিও স্নিগ্ধ কিন্তু কথাতে মুগ্ধ হয়ে ঘুমটা যদিও চোখ মাঝে মাঝে বন্ধ হয়ে যায়, কিন্তু ভিতর থেকে আর বন্ধ হচ্ছিল না। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। আজকে যে সুসম্পর্ক বজায় রাখার যে একটা চমৎকার একটা ফ্যান্টাস্টিক ট্রেনিং পেলাম, তো এইটা এক কথায় বলতে গেলে একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস দিয়ে, ছোট্ট একটা হাদিস, সবচেয়ে ছোট্ট হাদিস দিয়ে একটু শুরু করি। এটা মিশকাত শরীফে হাদিসটা বর্ণনা আছে যে আন জুবাইর ইবনে মুতাইমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা ওয়াতিউন। মানে কথা ছোট্ট কিন্তু বিবরণটা হলো বিশাল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে বেহেশতে প্রবেশ করবে না। ওখানে মানে সম্পর্ক ছিন্ন করে ওয়াতিউন বুঝাইছেন, কিন্তু এখানে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীকে বোঝানো হয়েছে। তো আত্মীয়তা তো আত্মার, যিনি আত্মার সাথে যার সম্পর্ক তিনি আত্মীয়। এই আত্মীয়তা অনেক সময় মেন যেটা বোঝা গেছে রক্তের সম্পর্ক আত্মীয়, এর বাইরেও আরো অন্যান্য আত্মীয় আছে। আত্মীয় তো আসলে দেখা গেল কি রক্তের থেকেই তো যায় একটা সরাসরি, আর একটা ভায়া হইয়া, এভাবে কিন্তু সম্পর্ক হয়। তারপর অনেক আত্মার আত্মীয় হয়, রক্তের সম্পর্ক না ছাড়াও আত্মার আত্মীয় থাকে। তো সবকিছু মিলিয়ে দেখা যায় সম্পর্ক ছিন্নকারী, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পছন্দ করেন না। এবং দুনিয়াতেও এরা আমরা বাস্তবে অনেক সফল বিফল হই শুধু সম্পর্ক টিকে রাখার কারণে এবং সম্পর্ক ছিন্ন করার কারণে। তো আজকের ট্রেনিংটা খুবই চমৎকার। যে ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকে ব্যাখ্যা যদি আসি, পুরো ট্রেনিংটার মধ্যেই ছিল। এবং এই সম্পর্ক টিকে রাখা এবং ছিন্ন করার মাধ্যমেই মানুষ বলা চলে এক প্রকার ধনী গরিব একটা সম্পর্ক, একটা অবস্থা, বাস্তব যে একটা পরিস্থিতি, এটাও হয়ে থাকে। এটা আমরা যদি পারিবারিক ভাবে দেখি, যে ভাই বোনের মধ্যে সম্পর্ক যার ভালো, সে একজন অপরকে হেল্প করে, বাকিরা যার সম্পর্ক ভালো তাকে হয়তো হেল্পটা থেকে সে বঞ্চিত হয়। ঠিক তদ্রূপ পারিবারিক, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, এমনকি সারা পৃথিবীতেও আমরা এটা লক্ষ্য করি। যার সাথে যে দেশের সম্পর্ক ভালো আছে, সেই দেশ তার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়।
এবং তার বিভিন্ন প্রযুক্তি, অর্থনৈতিক, তার বিভিন্ন সুযোগ সুবিধা বিনিময় করে, যার ফলে এক দেশের মাধ্যমে আরেক দেশ উন্নতি লাভ করে। এটা যারা এটা জোবাইদুল ইসলাম বাবু ভাই বুঝবেন, বা যারা মুরব্বী বয়োজ্যেষ্ঠ আমার থেকে যারা বয়সে সিনিয়র আছেন, বাবার মোটামুটি আমি অতটা ভালো বুঝি না, যে একটা সময় দেখা গেল যে আন্তর্জাতিক পর্যায়ে সোভিয়েত ইউনিয়নের যে একটা সাম্রাজ্য ছিল, ওই সোভিয়েত ইউনিয়নের দেশভুক্তগুলি একে অপরের সাথে একটা সম্পর্ক ছিল একযোগ, সব মানে সারা পৃথিবীতে একযোগ হয়ে গেছে, একযোগ ছিল। ওই এক দেশ সমস্যা হলে আরেক দেশ তার জন্য ঝাঁপাই পড়ে উঠে যাবে। পরবর্তীতে আর একটা পরাশক্তি আবির্ভাব হলো, সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্র। ওখান থেকে আরেকটা বলয় সৃষ্টি হলো, সোভিয়েত ইউনিয়ন ভেঙে সে ওখান থেকে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা তার অবস্থান জানান দিল। ওখান থেকে দেখালো কিছু রাষ্ট্র ছুটাই নেয়, কিছু তৈরি করে। আবার দেখা গেল যে দু চারটা রাষ্ট্রের কথা একটু বলে আমি দেখি, একটু মনে হয় তো সোভিয়েত বা রাশিয়ার আওতাভুক্ত রাষ্ট্রগুলি দু চারটার কথা বলি। ওদিকে দেখেন আমেরিকা অঞ্চলের দেশের মধ্যেও দেখা যায় ফিদেল ক্যাস্ট্রোর দেশ, এটা কিউবা, এটা কিন্তু রাশিয়ান সাম্রাজ্য। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যে কথাগুলো বলছি একটু আমাকে রেসপন্স করুন, শুধু বলেই যাচ্ছে কিন্তু। জি ভাইয়া, জি ভাইয়া, ওই শুনতে সময় পাচ্ছেন সবাই? সময় হয়েছে তো, একটু সংক্ষিপ্ত ভাবে শেষ করবেন। জি, বলেন বলেন। আচ্ছা, ঠিক আছে, আমি আপনি ঘুমাই যাই আবার, ওই কি বলে আলোচনা ধন্যবাদ কাসেম ভাই, ধন্যবাদ, থাকলে। চালিয়ে যান। ঠিক আছে দেখ, এখন ওই যে যেটা বলছে, ওই সকল সোভিয়েত ইউনিয়ন রাষ্ট্রগুলো কি আমেরিকা বা এই দেশগুলো সহযোগিতা করে না, তারা যার ফলে তারা পিছিয়ে আছে, গরিব থাকে বা অনাহারে অর্ধাহারে থাকে। যেমন ধরেন একটা আরেকটা রাষ্ট্র আছে আপনার উত্তর কোরিয়া, এমন আছে, আরো আরো অন্যান্য অনেক রাজ্য ছিল, আছে বলে আরো 50টা বলা যাবে, সমস্যা নাই। আবার দেখেন যে ওখান যে দক্ষিণ কোরিয়া, এটা আমেরিকান বলয়ের, সে ধনী উন্নতি লাভ করছে। কিন্তু এই একটা বিষয় আছে, আর অন্যান্য বিষয়ে যাচ্ছি। তো যাই হোক, এই সব কিছু মিলে আগে যেমন পূর্ব জার্মানি ছিল আপনার সোভিয়েত, আর পশ্চিম জার্মানি ছিল আমেরিকার, দুই জার্মানি মিলা আগে ছিল পশ্চিম। আমরা নিজের আগে পশ্চিম জার্মানি খেলা দেখছি ফুটবল লাইভ ম্যারাডোনার আমলে বিশ্বকাপে। তো এই পূর্ব জার্মানি, পশ্চিম জার্মান, তো পূর্ব এখন দুইটা মিলে হচ্ছে জার্মানি। ওই মাঝখানে দেওয়াল ভাঙে বলছে জোবাইদুল ইসলাম বাবু ভাই, আর আর সিনিয়র যারা আছেন আজিজ ভাই, কথা বলতেছি ভাই, ঠিক আছে কিনা? ওকে, 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 ওকে ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ। তো যাই হোক, এই যে দুই দেশের জার্মানি দেওয়াল ভেঙে জার্মানি হয়ে গেছে। তো যাই হোক, এখন এই সম্পর্কে সব কিছুর মূল কি? সম্পর্ক। এই মূল সম্পর্ক ঠিক, সব ঠিক। সম্পর্ক ঠিক নাই, আপনার 20, 25, 30 বছরের সম্পর্ক নষ্ট হয়ে গেছে। টাকা পয়সার অভাব নেই, ধন সম্পত্তির অভাব নেই। দেখেন বিল গেটস, বিশ্বের সেরা ধনী, এই তার ওয়াইফেরও টাকার অভাব নাই, তার নিজেরও টাকার অভাব নেই। আর কত টাকা যা আছে তারাও নিজেরা, এই টাকা গনতে গেলে যদি গনতেও যায় যে এই টাকা, তাহলে হয়তো বছর খানিক সময় লাগে যাবে টাকা গনার জন্য, গনতে। কি ভাই, ঠিক কিনা? দেখেন তাদের সম্পর্কটাও স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক না থাকার কারণে তারা বিচ্ছেদ হয়ে গেছে। কি ভাই, ঠিক কিনা? জি ভাই, ঠিক ঠিক। এখন যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমাদের কি করতে হবে? আগে সম্পর্ক ঠিক রাখতে হবে। সম্পর্ক ঠিক, সব ঠিক। সম্পর্ক ঠিক নাই, কিছুই ঠিক নেই। সম্পর্ক ঠিক থাকলে আপনার অজান্তেও যদি কিছু থাকে, ধরেন কারো কাছে কোনো গচ্ছিত থাকে, টাকা পয়সা ধন দৌলত বা যাই কিছু থাকে, দেখা যায় আপনি ভুলে গেছেন, ওটা নিরাপদ আছে। আপনার সম্পর্ক ঠিক নাই, সব জানা সত্ত্বেও হিসাব নিকাশ সব ঠিক আছে, দেখবেন সম্পর্ক ঠিক নাই, ওইগুলো নিরাপদ নেই। ঠিক না ভাই? ঠিক না ভাই? ঠিক ভাই? জি ভাই, জি ভাই, ঠিক আছে ভাই, জি। আচ্ছা, তো ঠিক আছে, কথা আর না বাড়াই। আল্লাহ চায় তো ইনশাল্লাহ ওই যে বগুড়া যাইতে হবে ইনশাল্লাহ আগামীকাল। বগুড়া যাইতেছে, 3 মাস যাবত বগুড়া যাইতেছি। এই লিটন বেড়া আমি একসাথে মিলে যাওয়ার কথা, কতবার ডেট হয়, কিন্তু ডেট আর মিলছিল না। ওদিকে তারা বলে আসেন, আমি বলি আসেন, এই আশা আশির মধ্যে এখন আর দেরি করা যাচ্ছে না। তো বগুড়া ইনশাল্লাহ কালকে সকালে ফজর নামাজ পড়ে রওনা দেবো। জি ভাইয়া, বগুড়ায় যান, ঘুরে আসেন, ইনশাল্লাহ আমরা নেক্সট উইকে আবার যাবো না একসাথে। তো ভালো থাকেন ভাইজান, আসসালামু আলাইকুম। আমি শামীম ভাইকে বলবো আজকের প্রোগ্রামের আলোকে কিছু বলতে সংক্ষিপ্তভাবে। শামীম ভাই, শামীম ভাই, আমার কথা শুনতেছেন? একসাথে গেছি,
যারা দেখেছি বা যারা ওখানে গেছে তারা ঢাকায় রয়েছে, তারা পরে গেছে, আমি একটু আগে পৌঁছেছি, কারণ আমার সিরিজ ট্যুর ছিল এক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্ট আরেক ডিস্ট্রিক্ট, ওই জায়গায় তারা আস্তে আস্তে আমি চলে গেছি রাত 3টা বাজে, এমন হয়ে গেছি যে সারা রাত গাড়িতে রয়েছি, রাত 3টা বাজে গেছি জি জাহাজ ভাইয়া। কোম্পানির। কাশিম ভাই, জি কাশিম ভাই, তাইলে আল্লাহ ভরসা আপনি যায় ঘুরে ঘুরে আসেন কালকে। আর ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা একসাথে একটা প্রোগ্রাম করবো না বগুড়ার। জি, আপনার ট্যুরের জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ ইনশাল্লাহ, থ্যাংক থ্যাংক ইউ থ্যাংক জি ইউ থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ। আমি ওকে, আমার এই চোখের মুহূর্তে, ভিতরে ঘুম ঘুম ভাব, কিন্তু ঘুম জি জি গিয়ে জি জি ভাইয়া, ঘুমান ঘুমান আল্লাহ ভরসা, ঘুমান আল্লাহ ভরসা। এই মুহূর্তে আফজাল ভাই, আফজাল ভাইকে বলবো আজকে প্রোগ্রামের থ্যাংক কিছু ইউ। বলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। আফজাল ভাই আর শামীম ভাই আছেন, শামীম ভাই দুজনের কথা শুনে আমরা শেষ করে দিব। আফজাল ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম স্যার, আসসালাম। জি ভাইয়া। স্যার ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে স্যার আমি কিছু পারবো না, আমি এতটুকুই বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ফেমাস গ্লোবালটা হচ্ছে একটা নেটওয়ার্ক মার্কেটিং। আর আমরা যারা নেটওয়ার্ক মার্কেটিং এ কাজ করি বা ফেমাস গ্লোবাল কাজ করি, আমাদের অবশ্যই অবশ্যই অলরাউন্ডার হতে হবে। এই অলরাউন্ডার হওয়ার জন্য আমাদের শুধু এই যে আপনার রিলেশনশিপ বিল্ড আপের যে আজকে ট্রেনিংটা নিলাম, ওরা অবশ্যই সবাই প্রশংসনীয় করছে, সবাই প্রশংসা করছে। আমি চাই স্যারের কাছে এতটুকু অনুরোধ করব যে শুধু এই রিলেশনশিপ বিল্ড আপ না, আমাদের টাইম ম্যানেজমেন্ট আছে, আমাদের অনেক ধরনের ট্রেনিং গুলো আছে যেগুলো আমাদের জানা দরকার, যেহেতু আমরা নেটওয়ার্কার। আর ওই হিসাবে আমাদের প্রতিনিয়তই আমাদের কোম্পানির প্ল্যানিং এবং কোম্পানির প্রোডাক্টের পাশাপাশি এই ধরনের ট্রেনিং গুলো যেন প্রতি সপ্তাহে মিনিমাম একটা ট্রেনিং থাকে। এটা স্যারের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে। আজকের প্রোগ্রামটা অসাধারণ ছিল স্যার, স্যারকে ধন্যবাদ আর কি। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে টাইম ম্যানেজমেন্টের উপর একটা ট্রেনিং করবো ইনশাল্লাহ আমরা। আর জি একটা 30 সেকেন্ড একটু বলে শেষ করে দেই। যেমন এই সম্পর্কের কথা বলছিলাম, দেখেন এ আমেরিকা আমেরিকা দ্বারা জাপান যে যুদ্ধে বিধ্বস্ত হলো, হিরোশিমা নাগাসাকিতে বোম ফেটেছিল, সে বোম ফাটাইলো, যে বোম মারলো, কত মানুষ মারা গেল। এখনো ওখানে আশেপাশে বাচ্চা জন্মগ্রহণ করলে বিকলাঙ্গ হয়, সব শেষ করে ফেললো ওই অ্যাটম বোমের তেজস্ক্রিয়তায়। সেই জাপান আমেরিকা এখন যে সম্পর্ক, এই এত খারাপ সম্পর্ক মধ্যে নতুন করে সম্পর্ক বিল্ডের মাধ্যমে আজকে দেখেন জাপান সারা বিশ্বে ধনীদের কাতারে। এবং বাংলাদেশ ও জাপানের অনেক সহযোগিতা আছে, আর্থিক পদ্মা সেতু থেকে শুরু করে বিভিন্ন জায়গা আছে বলে, আমরা মেট্রো রেল যাই বলে জাপানের। এখন যে সম্পর্ক, খারাপ সম্পর্ক থেকে এর চেয়ে তো আর খারাপ সম্পর্ক নেই, কারণ পারমাণবিক বোমা ওই জাপানে আমেরিকা ছাড়া, এছাড়া তার কোথাও ব্যবহৃত হয় নাই। সেইখান থেকে সম্পর্ক ভালো করার মাধ্যমে জাপান কি হলো। আর কোয়ালিটিতে, কোয়ালিটি একটা কথা আছে, জাপানি কোয়ালিটি, কোয়ালিটি মানে বিশাল, এমন যে বিশাল, এটা একই জিনিস একই সার্ভিস, তারপরে জাপানি জিনিসের দাম বেশি। আপনি দেখেন যে ইউরোপের জিনিস ভালো, কিন্তু ইউরোপের কাছেও জাপানি কোয়ালিটি, জাপান যদি এশিয়ার মধ্যে এশিয়া, কিন্তু এশিয়ার জাপান জাপানি, জাপানি কোয়ালিটি, কোয়ালিটির কথা বলে জাপানিকে আগে তারা ওইভাবে মানে শ্রদ্ধা করে, ভক্তি করে, সম্মান করে। তো যাই হোক, আজকে আর বেশি কথাটা আগে শেষ হয়ে গেল, কথাটা বাদ পড়ে গেছিল সম্পর্কের কারণে। এটা একটা করুণ একটা ইতিহাস যে জাপান আমেরিকা পারমাণবিক বোমা ফেলার পরও এদের সম্পর্ক ভালো কারণে আবার তারা ডেভেলপমেন্টে চলে গেছে, শুধুমাত্র কি ওই সম্পর্ক ভালোবাসা। যাই হোক, এই কথাটা দিয়ে সবাইকে একটু স্মরণ করে দিলাম। জি ভাইয়া, জি অনেক ভাইয়া, ধন্যবাদ সবাইকে। জি ভাইয়া সবাই আপনার, ভালো থাকবেন। জি ভাইয়া আপনার উদাহরণটা অনেক ভালো লাগছে, অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের একজন মিজানুর রহমান ভাই আছেন। মিজান ভাই কিছু বলবেন নাকি আজকের প্রোগ্রামের ব্যাপারে? মিজান ভাই, মিজান ভাই আনমিউট করে কিছু বলবেন? মিজান ভাই, মিজান ভাই, শামীম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম সর্বপ্রথম শামীম ভাই। মহান জি সৃষ্টিকর্তা সারা জাহানের মালিক, তার শুকরিয়া আদায় করছি আমাদেরকে সুস্থভাবে আজকের দিনটা সম্পন্ন করার জন্য। আসলে জীবন জীবন জীবিকার তাগিদে আমরা এক একজন এক এক প্ল্যাটফর্মে নিয়োজিত আছি। হ্যাঁ, এই প্রেক্ষিতে আমরা যে ফেমাস গ্লোবালে জড়িত, প্রথমে আমি আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করছি এই কোম্পানির চেয়ারম্যান এম এমডি স্যার। এনারা যদি এই ফেমাস গ্লোবালের মতো একটা প্রতিষ্ঠান বাংলাদেশে না নিয়ে আসতো, আমরা তাহলে কাজ করার সুযোগ পেতাম না। হাজারো প্ল্যাটফর্ম আছে,
এই প্ল্যাটফর্মটা যেহেতু মানব সেবায় নিয়োজিত, আমি মনে করব এখানে কাজ করলে মানুষের সেবাও হচ্ছে, সেবার পাশাপাশি কিছু আর্থিক দিকটাও চলে এসেছে চমৎকার ভাবে। কাজ করব, ইনকাম করব, হবে, কিন্তু এই কাজের ভিতর নীতি নৈতিকতা, একটা হিউম্যান বিং জিনিসটা আছে, যেই হিউম্যান বিং মানুষের যে আপগ্রেডেশন, এটা কিন্তু এই যে আজকে ইব্রাহিম খলিল লিটন স্যার যে সুন্দরভাবে একটা প্রোগ্রাম নিলেন, এটা যদি আমরা মনোযোগ সহকারে শুনে কিছুটা অংশ মানার চেষ্টা করি, আমার জীবন কিন্তু তাহলে অত খাই খাই, পেলাম না খেলাম না ওইটা আসবে না। কারণ যতটুকু আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো রেখেছে। এরকম প্রোগ্রাম আরো বেশি হওয়া উচিত আমাদের পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য। আমি স্যারকে রিকোয়েস্ট করব যাতে এই প্রোগ্রামটা আরো ভবিষ্যতে করানো হয়। আর এই মুহূর্তে এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য আমি পার্সোনালি আমাদের কোম্পানির এমডি জনাব ইব্রাহিম খলিল লিটন স্যারকে ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শামীম ভাই অনেক ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন। শওকতারা ম্যাডাম আছেন, কিছু শুনতে চাইছিলাম। শওকত আলম ভাই, শওকত আলম, শওকত আলম ভাই আজকের প্রোগ্রামের আলো কি কিছু বলবেন? শওকত আলম ভাই, কক্সবাজার, আনমিউট করেন ভাইয়া। শওকত আলম ভাই আনমিউট করেন। আচ্ছা, ভাইয়া মনে আনমিউট করতে পারতেছে না। তো ঠিক আছে, আমরা সবার কথাই শুনলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকে আমাদের ওই ঢাকায় যারা আছেন আমাদের অফিসে চলে আসবেন নামাজের পর। ইনশাল্লাহ আমি সকাল থেকেই থাকবো। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।